হ্যালো ডিয়ার এসটিজিটি অ্যাসপিরেন্টস। তো এসটিজিটি পিওর সায়েন্সের আমরা আজকে সলিউশন করব 2022 এর 2022 ফিজিক্স পেপার সলিউশন। এর এর আগে আমি আরেকটা ভিডিও অলরেডি দিয়েছি, সেটা হচ্ছে এসটিজিটি 2022 পেপারের ম্যাথস এর ফুল সলিউশন দিয়েছি আমরা। আর আজকে যেটা হবে সেটা হচ্ছে ফিজিক্সের। তো এই ফিজিক্সের যে পেপার, ফিজিক্সের পেপার, কেমিস্ট্রির পেপার, এগুলা হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি, এই দুইটা পেপার হচ্ছে এসটিজিটি পিওর সায়েন্সের, বলতে পারো তুমি মেইন। হুম যেখানে তোমার এফর্ট লাগাতে হবে, বেশি করে এফর্ট লাগাতে হবে এই দুইটা সাবজেক্টের মধ্যে। আহ, আর এই এক্সামটা হচ্ছে এরকম, তুমি যদি এফর্ট লাগিয়ে পড়তে পারো তোমার কোশ্চেনও তুমি কমন পাবে পরীক্ষায় এবং মার্কস তুমি ভালো তুলতে পারবে। বুঝতে পারলো তো? এখানে এরকম হবে না অন্যান্য যে টেটের মধ্যে যেটা হয় বেঙ্গলিতে বা সিডিপিতে, যে তুমি পড়লে একরকম পরীক্ষায় কোশ্চেন আসবে আরেক রকম, বা সায়েন্সের ক্ষেত্রে পড়লে একরকম পরীক্ষায় কোশ্চেন আসবে আরেক রকম। এরকম হওয়ার চান্স নেই এখানে। তুমি ভালো করে সিলেবাস অনুযায়ী পড়ে যাও, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ভালো করে সবকিছু করে যাও, তুমি 100% নিশ্চিত একদম তোমার ভালো হবে। হ্যাঁ, কিন্তু এখানে এক্সাম, তোমার এক্সাম ভালো হবে মানেই যে তুমি মেরিট লিস্টে চলে আসবে, তুমি চাকরি পেয়ে যাবে, ব্যাপারটা এরকম না। তোমার ভালোর মধ্যেও বেস্ট হতে হবে। হ্যাঁ, কারণ এখানে মেরিট লিস্ট হবে 700 পোস্টের মেরিট লিস্ট হবে, বুঝতেই পারছো তো? এখানে ওই লিস্টে আসতে হলে তোমাকে সবার থেকে আলাদা এখানে স্কোর করতে হবে। যাই হোক, আমরা শুরু করব 2022 ফিজিক্স পেপারের। তো প্রথম কোশ্চেন যেটা আছে, যে আহ, তোমাদের অনেকে কোশ্চেন পেপারও দরকার, যে 2022 আর 21 এর কোশ্চেন পেপার টিআরবিটি বোর্ডে ওয়েবসাইটে আপলোড করা নেই। তোমাদের যদি কারোর কোশ্চেনও দরকার থাকে আমাকে এসএমএস করতে পারো পার্সোনালি, আমি কোশ্চেনও দিয়ে দেব। তো এখানে দেখো অনেক স্টুডেন্টকে অলরেডি দিয়েছি। তো এখানে দেখো এই কোশ্চেনটা আছে, একজন বিজ্ঞানের ছাত্র কোন পরীক্ষায় 100 বার পর্যবেক্ষণ করলো, 100 বার পর্যবেক্ষণ করলো, দ্বিতীয়বার সে ওই একই পরীক্ষায় 500 বার পর্যবেক্ষণ করলো, এর ফলে সম্ভাব্য ত্রুটির পরিমাণ কত? দেখো এখানে বলছে যে a science student takes 100 observations during an experiment, second time he takes 500 observations in the same experiment, by doing so the possible algorithm, মানে আমরা প্র্যাকটিক্যাল তো সবাই করে এসেছি, তো প্র্যাকটিক্যাল করার সময়, বিশেষ করে ফিজিক্স প্র্যাকটিক্যাল করার সময় তুমি দেখবে যে কোন ফিজিক্সের যে কোনো আমরা মেজারমেন্ট নেওয়ার সময়, হ্যাঁ, আমরা কি করি, তিনটা মিনিমাম তিনটা মেজারমেন্ট নিতে হয়, তিনটা মেজারমেন্ট নেই, পাঁচটা মেজারমেন্ট নেই। তো যত বেশি তুমি মেজারমেন্ট নেবে, ওই ওই মেজারমেন্টে তত তোমার এরর আসার পসিবিলিটি তত কম থাকবে। এটা হচ্ছে সিস্টেম, যত বেশি মেজারমেন্ট নেবে বেশিবার তত এরর আসার চান্স কম থাকবে। হ্যাঁ, যতবার তুমি নেবে তত এররের চান্স তত তত মানে গুণ কমে যাবে। তো এখানে দেখো তুমি 100 বার থেকে 100 বার নিয়েছিলে, তারপরে 100 বারের জায়গায় তুমি কতবার করলে, 500 টাইম অবজারভেশন করলে। তো এখানে 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 কি হলো তোমার, 500 মানে 5 টাইম অবজারভেশন তুমি কত, 5 5 গুণ বেশি বার করেছো, তাহলে তোমার এররও 5 গুণ, মানে ঠিক ঠিক আছে, 5 গুণ কম হবে। তাহলে হবে आंसर হবে অপশন বি, 1/5 গুণ হবে। ত্রুটির পরিমাণ কত? 1/5 গুণ হবে। এটার মধ্যে কোনো ক্যালকুলেশন নেই, সিম্পল একটা কোশ্চেন। হ্যাঁ, এটা কমন, আমাদের যে কমন সেন্স লাগিয়ে এটা आंसर করা যায়। কোশ্চেন নাম্বার 2 বলছে দেখো যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য ইউনিট অফ টাইম। কোশ্চেন কি দেখা যায় ক্লিয়ারলি একদম? দেখো কোশ্চেন একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে। দেখো নিচের কোনটি সময়ের একক নয়, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য ইউনিট অফ টাইম, মানে টাইমের ইউনিট না কোনটা? তো দেখো টাইমের যে ইউনিট আছে, টাইমের ইউনিট না বলছে, টাইমের ইউনিট না। তো টাইমের ইউনিট না হবে, आंसर হবে অপশন বি, প্যারাইলেকট্রিক সেকেন্ড। অপশন বি প্যারাইলেকট্রিক সেকেন্ড। প্যারাইলেকট্রিক সেকেন্ড, এটা আরেকটা প্যারাইলেকট্রিক সেকেন্ডের আরেকটা নাম, শর্ট নাম হচ্ছে পারসেক। পারসেক, যেটা তোমরা এই চ্যাপ্টারের মধ্যে খুব কমন একটা পার্ট, পারসেক, লাইট ইয়ার, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এইসব ইউনিট তোমাদের পড়তে হবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এখানে
এই যে পার্সেক আছে এটা হচ্ছে ডিসটেন্সের ইউনিট, কিসের ইউনিট? ডিসটেন্সের ইউনিট। তো টাইমের ইউনিট তো না, এটা ডিসটেন্সের ইউনিট। বাকি যেগুলো আছে সব টাইমের ইউনিট, যেমন সৌরদিন, সোলার ডে, এটা টাইমের ইউনিট। অধিবর্ষ মানে লিপ ইয়ার, টাইমের ইউনিট। তারপরে চন্দ্র মাস, লুনার মাস, এটা টাইমের ইউনিট। হ্যাঁ, তো এখানে দেখো কোশ্চেন নাম্বার 3 বলছে যে নিচের রাশিগুলোর মধ্যে কোনটি প্লাঙ্কের ধ্রুবকের মাত্রার অনুরূপ? মানে which of the following has the same dimension as that of the Planck's constant? প্লাঙ্কের যে কনস্ট্যান্ট আছে, প্লাঙ্কের যে কনস্ট্যান্ট আছে, প্লাঙ্কের কনস্ট্যান্টের ডাইমেনশন কি এই ফর্মুলা দিয়ে বার করতে পারবো। E h nu, E h nu এই ফর্মুলা দিয়ে বার করতে পারি আমরা। তো এখানে এটা কোথা থেকে পাই ইকুয়েশন? এই ইকুয়েশন বোরস অ্যাটমিক থিওরি যে আছে ওইখান থেকে পাই। এটা কেমিস্ট্রি তো তোমরা পড়বে, হ্যাঁ, এটা কেমিস্ট্রির সঙ্গে রিলেটেড, ফিজিক্সের সঙ্গে রিলেটেড, সব জায়গায় আছে এটা। তো এখানে h হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট, h কত লিখতে পারি আমি? E বাই নিউ। h কত লিখতে পারি আমি? E বাই নিউ। তো তোমার আগে প্লাঙ্কস কনস্ট্যান্টের ডাইমেনশন জানতে হবে, তারপরে তুমি ওটার সঙ্গে ম্যাচ করাবে। প্লাঙ্কস কনস্ট্যান্টের তুমি যদি ডাইমেনশন বার করো, এনার্জি ডাইমেনশন হবে, এনার্জি ডাইমেনশন হচ্ছে ml2 t 2। কিছু ডাইমেনশন আছে যেগুলো তোমার মুখস্থ রাখতে হবে, হ্যাঁ, মুখস্থ রাখতে হবে। সবকিছু যদি তুমি মনে করো আমি একদম বলে খাতায় বসে বসে বার করবো, তাহলে অত টাইম তুমি পাবে না। মুখস্থ করতে হবে কিছু কিছু জিনিস। যেমন এখানে এনার্জি ডাইমেনশন তোমাকে মুখস্থ রাখতে হবে, ফোর্সের ডাইমেনশন মনে রাখতে হবে। এগুলো হচ্ছে বেসিক, আর বেসিক গুলো তুমি মাইন্ডে রাখতে হবে। দেখো, নিউ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। আর এই ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 বাই টাইম পিরিয়ডের সমান। ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 বাই টাইম পিরিয়ডের সমান। তো যেহেতু 1 বাই টাইম পিরিয়ড, তাহলে এটা ডাইমেনশন হবে t - 1। তো এখানে লিখতে পারি আমি ml2t কত হবে? -1। এটা হবে আমার কি প্লাঙ্কস কনস্ট্যান্টের ডাইমেনশন। এবার এটার সঙ্গে কোনটা ম্যাচ করে ওটা আমাদের বার করতে হবে। এখান থেকে খেয়াল করো তুমি, ভরবেগের ভ্রামক, মোমেন্টাম, ভরবেগের ভ্রামক মানে হচ্ছে কি অ্যাঙ্গুলার মোমেন্টাম, যেটাকে আমরা শর্টকাটে অ্যাঙ্গুলার মোমেন্টাম বলি, mvr, l mvr sin θ, এরকম হচ্ছে ফর্মুলা। তো আমরা এটার ডাইমেনশন যদি বার করি, l এর ডাইমেনশন একটা একটা করে তো তোমার চেক করতে হবে। হ্যাঁ, বলের ভ্রামক মানে হচ্ছে টর্ককে বলের ভ্রামক বলা হয় বা মোমেন্ট অফ ফোর্স বলা হয়। তো এখানে দেখো l এর ডাইমেনশন তুমি বার করো, m এর ডাইমেনশন তো m, v এর ডাইমেনশন কত? lt - 1, আর r এর ডাইমেনশন কত? r এর ডাইমেনশন হচ্ছে l। আর sin থিটা মানে একটা, sin থিটা তো ট্রাইগোনোমেট্রিক রেশিও, এগুলোর কোনো ডাইমেনশন হয় না। তো আলটিমেটলি এটা সবটা ডাইমেনশন কত হবে? m l2 t - 1 এমন হবে। তো দেখো ম্যাচ করে গেল। অপশন এ তুমি आंसर পেয়ে গেলে, অপশন এ তে তুমি आंसर পেয়ে গেলে, তোমাকে দিয়ে তারা বেশি পরিশ্রম করাবে না। ঠিক আছে, তুমি যদি বেসিক নলেজ থাকে তাহলে এগুলো आंसर অবশ্যই করতে পারবে। কোশ্চেন নাম্বার 4, এটা বেসিক কোশ্চেন এসেছিল যে ইলেকট্রন ভোল্ট যে রাশির একক, তা হলো ইলেকট্রন ভোল্ট যে রাশির একক। দেখো, তুমি যদি নাও জানো যে ইলেকট্রন ভোল্ট কিসের একক, তাহলে তুমি বাকি অপশনগুলো চেক করো। আধান, চার্জের ইউনিট হচ্ছে কুলম্ব। চার্জের ইউনিট কি? চার্জের ইউনিট হচ্ছে কুলম্ব। পটেনশিয়াল ডিফারেন্স মানে বিভব প্রভেদ, এটার ইউনিট কি? এটার ইউনিট হচ্ছে ভোল্ট। ভোল্ট লেখা যায় অর, জুল পার কুলম্ব লেখা যায়, ভোল্ট লেখা যায় অর, জুল পার, হ্যাঁ, জুল পার কুলম্ব লেখা যায় এই পটেনশিয়াল ডিফারেন্সের ইউনিট। তারপরে এনার্জি, আচ্ছা এনার্জিটা বাদ দাও। ম্যাগনেটিক ফোর্স, যে কোনো ফোর্স, চুম্বকীয় বল, যে কোনো ফোর্সের ইউনিট নিউটনই হয়। কিন্তু শক্তির তো ইউনিট আমরা জানি, জুল জানি, বাট এটার আরেকটা ইউনিট হচ্ছে কি? ইলেকট্রন ভোল্ট। আর এটার সঙ্গে রিলেটেড, এটা কোন চ্যাপ্টার থেকে এসেছে? এটা তুমি ডাইমেনশন চ্যাপ্টারের সঙ্গে কনসেপ্ট মানে ধরতে পারো যে ডাইমেনশন থেকেও, ডাইমেনশনের সঙ্গেও কানেক্টেড, আবার এটা ইলেকট্রিসিটি চ্যাপ্টারের সঙ্গেও কানেক্টেড। তারপর দেখো কোশ্চেন নাম্বার 5 বলছে যে একটি বাস্তব গ্যাসের ভ্যান ডার ওয়াল ইকুয়েশন দেওয়া আছে। এখানে বলছে যে a এর ডাইমেনশন কত, এই ইকুয়েশন থেকে a এর ডাইমেনশন বার করো। তো ডাইমেনশন চ্যাপ্টারের মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ হোমোজেনিটি। প্রিন্সিপাল অফ, এটাকে বলা হয় প্রিন্সিপাল অফ হোমোজেনিটি। এই প্রিন্সিপাল অফ হোমোজেনিটিতে বলা আছে যে তুমি দুইটা কোয়ান্টিটিকে তখনই এডিশন বা সাবট্রাকশন করতে পারবে যদি তাদের ডাইমেনশন সেম সেম হয়। ডাইমেনশন সেম মানে তারা সিমিলার কোয়ান্টিটি, একই টাইপের কোয়ান্টিটি, তাহলে তাদের তুমি প্লাস করতে পারবে বা মাইনাস করতে পারবে, আদারওয়াইজ তুমি প্লাস মাইনাস পসিবল না। তো এখানে তুমি খেয়াল করো, এখানে এই ইকুয়েশনের মধ্যে তুমি p এর সঙ্গে, p মানে এখানে প্রেসার আর a বাই v স্কয়ার, v মানে এখানে ভলিউম। তো
তো এই দুইটা একটার সঙ্গে আরেকটাকে আমি প্লাস করেছি, তার মানে হচ্ছে যে এই দুইটা ডাইমেনশন সেম। তাহলে এখানে p এর ডাইমেনশন আর a বাই v স্কয়ার এর ডাইমেনশন কি হবে, সেম সেম হতে হবে। তো এখানে a এর ডাইমেনশন কত হবে, a এর ডাইমেনশন হবে p v স্কয়ার। তো এখানে a এর ডাইমেনশন p, প্রেসার ডাইমেনশন কত, প্রেসার মানে হচ্ছে ফোর্স বাই এরিয়া, প্রেসার মানে ফোর্স বাই এরিয়া, তো প্রেসার ডাইমেনশন হবে m l 1 t 2, আর v মানে ভলিউম, আয়তন, আয়তনের মাত্রা হচ্ছে l কিউব, যেহেতু এখানে স্কয়ার আছে তাহলে l টু দি পাওয়ার কিউব আর স্কয়ার মিলে l টু দি পাওয়ার 6 হবে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে m l টু দি পাওয়ার 5 t টু দি পাওয়ার কত -2, কার ডাইমেনশন, a ডাইমেনশন। তো দেখো এখানে কোনটা হবে आंसर, आंसर হবে m l 5 t - 2, অপশন সি রাইট आंसर হবে। কোশ্চেন নাম্বার 6, নিচের কোন ভৌতরাশিগুলির মধ্যে কোনটি মাত্রাবিহীন, which of the following physical quantities are dimensionless। তো dimensionless কোন কোয়ান্টিটি দেখো, সমতলিক কোণ, সমতলিক কোণ বা প্লেন অ্যাঙ্গেল, যেটা আছে প্লেন অ্যাঙ্গেল, তো প্লেন অ্যাঙ্গেল একটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি, প্লেন অ্যাঙ্গেল আর একটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল, এই দুইটা অ্যাঙ্গেলের ইউনিট আছে বা ডাইমেনশন নেই। তো এই দুইটা অ্যাঙ্গেলের, যেমন প্লেন অ্যাঙ্গেলের ইউনিট হচ্ছে কি রেডিয়ান, বাট এটা ডাইমেনশনলেস। এটাও একবার পরীক্ষায় ছিল যে হুইচ মানে কোন দুইটা কোয়ান্টিটির এই ইউনিট আছে বা ডাইমেনশন নেই, হ্যাঁ হুইচ টু কোয়ান্টিটি হ্যাজ ইউনিট বাট হ্যাজ নো ডাইমেনশন, তো এটা হবে প্লেন অ্যাঙ্গেল আর সলিড অ্যাঙ্গেল। তারপরে দেখো রিলেটিভ ডেনসিটি, এটা তো কোনো ইউনিটরি ডাইমেনশনও নেই, ঠিক আছে। রিলেটিভ ডেনসিটি মানে কি, রিলেটিভ ডেনসিটি মানে হচ্ছে কোন ম্যাটেরিয়ালের ডেনসিটি ডিভাইডেড বাই ওয়াটারের ডেনসিটির সঙ্গে যদি তুমি কোনো কিছুর ডেনসিটি কম্পেয়ার করো, হ্যাঁ ধরো তুমি তেলের ঘনত্ব মানে অয়েলের সঙ্গে কম্পেয়ার করবে, তো রিলেটিভ ডেনসিটি অফ অয়েল, তো রিলেটিভ ডেনসিটি মানে ডেনসিটি অফ অয়েল ডিভাইডেড বাই ডেনসিটি অফ কত হবে ওয়াটার, ওয়াটারের সঙ্গে তুমি কম্পেয়ার করবে জলের থেকে কতটুকু বেশি ঘন বা কতটুকু পাতলা, এটাই হচ্ছে রিলেটিভ ডেনসিটি। তো এখানে রিলেটিভ ডেনসিটির কোনো ইউনিট বা ডাইমেনশন কোনো কিছু নেই। স্ট্রেইন, স্ট্রেইন মানে হচ্ছে বিকৃতি, স্ট্রেইনের যে ফর্মুলা, স্ট্রেইনের যে ফর্মুলা সেটা হবে ডেল্টা L বাই L, মানে চেঞ্জ ইন ডাইমেনশন ডিভাইডেড বাই অরিজিনাল ডাইমেনশন। ধরো তুমি একটা রড আছে এখানে, নিচে ফোর্স লাগালে এখানে সাপোজ ধরো এটা ছোট, এটা লেংথ বেড়ে গেল ডেল্টা L, আগে লেংথ ছিল ধরো L, তো যে লেংথটা বাড়বে, হ্যাঁ চেঞ্জ ইন লেংথ ডিভাইড বাই অরিজিনাল লেংথ, এটাকে বলবো আমরা কি স্ট্রেইন, বা এটা ভলিউম দিয়েও লেখা যায় চেঞ্জ ইন ভলিউম ডিভাইড বাই অরিজিনাল ভলিউম। তো যেহেতু লেংথ বাই লেংথ, এটাও কি হবে ডাইমেনশন লেস হবে, তো তিনটাই ডাইমেনশন লেস, आंसर হবে কত, অপশন ডি কারেক্ট आंसर উপরের সবগুলি। কোশ্চেন নাম্বার 7 দেখো, বলছে যে একটি লেজার সংকেত আলোর গতিবেগ c তে চন্দ্রপৃষ্ঠের অভিমুখে প্রেরণ করার t সময় পরে আবার ফিরে এলো। একটা লেজার লাইটের স্পিড কত c, তো এটা এই ধরো আর্থে আছে, এই আর্থে থেকে কোথায় গেল, চন্দ্রপৃষ্ঠে গেল, হ্যাঁ এখান থেকে আবার c স্পিডে গেল, আবার ব্যাক করে আবার কত c স্পিডে ফিরেও আসলো, একই দিকে ফিরে, যে পথে গিয়েছে সেই পথে আবার ফিরে এসেছে। তাহলে বলছে যে আচ্ছা এখানে যদি ডিসটেন্স, ধরো ডিসটেন্স হচ্ছে পৃথিবী থেকে যে চাঁদের ডিসটেন্স, এটা মনে করো x, তো গেল x আবার ফিরে আসলো কত x, তাহলে টোটাল ডিসটেন্স কত 2x, t সময় পরে আবার ফিরে আসলো, যাওয়ার পরে t সময় পরে ফিরে আসলো, কি বলছে যে it returns after a time t, মানে t সময় পরে ফিরে আসলো। তো এখানে তুমি খেয়াল করো t সময় পরে যদি ফিরে আসে, মানে টোটাল টাইম লেগেছে কত t, এখানে t, তো টোটাল টাইম যদি t লাগে, তাহলে তুমি এখানে খেয়াল করো যে টোটাল টাইম যদি এখানে t লাগে, তাহলে ভেলোসিটি ইকুয়াল টু কত, ভেলোসিটি না এখানে বার করতে বলছি কি দূরত্ব বা ডিসটেন্স, তাহলে তোমার স্পিডের ফর্মুলা লাগাতে হবে, স্পিড ইকুয়াল টু ডিসটেন্স কত গেল x, আসলো x কত 2x, আর টাইম লাগছে কত t, তাহলে এখানে স্পিড তো c হবে, তো 2x ইকুয়াল টু কত হবে, 2x ইকুয়াল টু হবে ct, তাহলে x এর ভ্যালু কত হবে, ct ডিভাইড বাই কত হবে 2, ct ডিভাইড বাই 2, এটা হবে আমাদের কারেক্ট आंसर। টোটাল ব্যাপারটা ct ডিভাইড বাই 2, তাহলে হাফ ct, অপশন
বি কারেক্ট आंसर क्वेश्चन নাম্বার 8 দেখো क्वेश्चन নাম্বার 8 বলছে যে একটি গতিশীল বস্তু তার তার বস্তুর দ্বারা অতিক্রান্ত দূরত্ব x সময় t এর গড়ের সমানুপাতিক দেখো বলছে যে তার একটি গতিশীল বস্তুর দূরত্ব x এটা সময়ের বর্গের সমানুপাতিক মানে প্রপোর্শনাল টু কত হবে প্রপোর্শনাল টু t স্কয়ার তবে বস্তুটি কি তাহলে তুমি একটা বস্তুটি এখানে কি অপশনে কি দেওয়া আছে ইউনিফর্ম ভেলোসিটি মানে ডিসটেন্স টাইমের সঙ্গে স্কয়ারের প্রপোর্শনাল বলছে যে ইউনিফর্ম ভেলোসিটি তারপরে অপশনে দেওয়া আছে ইউনিফর্ম ভেলোসিটি অ্যাক্সেলারেশন আমরা আগে ভেলোসিটি বার করি এখানে তুমি চাইলে এটা কেমন ভাবে লিখতে পারো x kt স্কয়ার তুমি চাইলে এমন ভাবে লিখতে পারো x কত kt স্কয়ার লিখতে পারি আমরা প্রপোর্শনকে সরিয়ে তো ভেলোসিটি বার করো ভেলোসিটি হবে dx/dt কত হবে 2kt হ্যাঁ 2kt ভেলোসিটির সঙ্গে ভেলোসিটির মধ্যে এখানে টাইম আছে তার মানে কি টাইম আছে তার মানে হচ্ছে ভেলোসিটি টাইমের সঙ্গে সঙ্গে চেঞ্জ হবে বাড়বে তো সমবেগে চলছে তো হবে না কারণ সমবেগে মানে কনস্ট্যান্ট হতে হবে তো কনস্ট্যান্ট তো নেই এখানে না এখানে টাইমের উপর ডিপেন্ড করছে তারপরে তুমি আবার বার করো তুমি এবার তার অ্যাক্সেলারেশন বার করো অ্যাক্সেলারেশন কত হবে dv/dt হবে তো এটাকে ডেরিভেটিভ করলে আবার কত হবে 2k হবে টাইমে t এর ডেরিভেটিভ 1 হয়ে গিয়ে থাকবে তো 2k তাহলে এখানে অ্যাক্সেলারেশন হবে কনস্ট্যান্ট 2k পুরোটাই কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন হবে কি কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট মানে কোনটা হবে आंसर আমাদের সমতরণে চলছে অপশন বি কারেক্ট आंसर হ্যাঁ ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে চলছে অপশন বি কারেক্ট आंसर क्वेश्चन নাম্বার 9 দেখো क्वेश्चन नंबर 9 বলছে যে a body travels a distance x1 with velocity v1 and distance x2 with velocity v2 in the same direction then average velocity concept তো এখানে কতটুকু ডিসটেন্স x1 কভার করলো তো এভারেজ ভেলোসিটির ফর্মুলা বেসিক ফর্মুলাটা কি বেসিক ফর্মুলা হচ্ছে v average টোটাল ডিসটেন্স x1 x2 t1 t2 এটা হচ্ছে বেসিক ফর্মুলা যেহেতু এখানে ডিসটেন্স দেওয়া আছে দেখো এখানে কি দেওয়া আছে ডিসটেন্স দেওয়া আছে তো আমি এখানে ডিসটেন্সই বসাবো অ্যাকচুয়ালি এটা ভেলোসিটি না এটা স্পিড আমাদের বেসিক্যালি স্পিড ধরে করতে হবে এখানে তো এখানে খেয়াল করো তুমি এখানে তো টাইম তো টাইমকে কনভার্ট করো তো v কত x/t লেখা যায় তাহলে t কত লেখা যায় x/v এমন লেখা যায় তো টাইম t1 কে লিখতে পারবো আমি x1/v1 আর t2 কে লিখতে পারবো আমি x2/v2 ঠিক আছে না t1 x1 ডিসটেন্স কভার করছে v1 স্পিডে তাহলে x1/v1 t1 এ যায় x1/v1 যদি কেউ না বুঝো তাহলে এটা বুঝতে পারো এখানে x1 ডিসটেন্স কভার করছে v1 এ তো টাইম যদি এখানে যদি টাইম লাগে t1 তো t1 এর ভ্যালু কত লিখতে পারি আমি x1/v1 আর টাইম ইকুয়াল টু ডিসটেন্স বাই স্পিড তারপরে সিমিলারলি আবার ধরো x2 ডিসটেন্স কভার করেছে v2 স্পিডে তাহলে টাইম কত হবে x2 ডিভাইড বাই কত হবে v2 তো এখানে ক্যালকুলেশন করো आंसर পেয়ে যাবে v1 v2 হবে এলসিএম তো x1 v2 x2 v1 এমন হবে তো ইকুয়াল টু কত হবে 2v1 v2 ডিভাইড বাই x1 v2 x2 v1 এমন হবে হ্যাঁ দেখা যাচ্ছে এটা তাহলে आंसर কোনটা হবে आंसर হবে কোথায় x1 ও আচ্ছা এখানে তো x1 x2 আছে তো x1 x2 তাহলে आंसर কোনটা হবে आंसर হবে আমাদের কোনটা তাহলে অপশন ডি কারেক্ট आंसर নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার 10 কোশ্চেন নাম্বার 10 বলছে যে একটি কোণার সরণ x √x t + 1 ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে √x কত t + 1 এটা দেওয়া আছে তো এখানে একটা কাজ করো তুমি তোমার কি লাগবে তোমার ভেলোসিটি লাগবে তো এখানে বোথ সাইডে স্কয়ার করো স্কয়ার না করে তো আমার কোনো উপায় হবে না এখানে স্কয়ার করে দাও স্কয়ার করলে হবে কত x t² + 2t + 1 এমন হবে তো ভেলোসিটি কত হবে ভেলোসিটি হবে dx/dt ভেলোসিটি কত হবে dx/dt হবে তো এখানে
ডেরিভেটিভ যদি করো তাহলে কত হবে 2t + 2 এমন হবে, 2t + 2 এমন হবে। তো এখানে ভেলোসিটির পরে আমাদের কি লাগবে, হ্যাঁ ভেলোসিটি বার করতে বলেছে, তাহলে ইহার যে ভেলোসিটি হবে ভেলোসিটি, তো যেহেতু তুমি এখানে ভালো করে খেয়াল করো যে যেহেতু এখানে ভেলোসিটি কার উপর ডিপেন্ডেন্ট, ভেলোসিটি টাইমের উপর ডিপেন্ডেন্ট, t আছে, যেহেতু ভেলোসিটি টাইমের উপর ডিপেন্ডেন্ট t আছে, তার মানে হচ্ছে এখানে যে যে টাইমের সঙ্গে সঙ্গে ভেলোসিটি বাড়বে। এখানে যদি 0 বসাও ভেলোসিটি 2 হবে, এখানে 1 বসালে ভেলোসিটি 2 + 2 4 হবে, এখানে 2 বসালে ভেলোসিটি 6 হবে। টাইম যত বাড়বে ভেলোসিটি বাড়বে। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে অপশন, হ্যাঁ অপশন বি, it increases with time velocity. Question number 11 একটি বাস 1 মিটার পার সেকেন্ড স্কয়ার স্থির ত্বরণ নিয়ে চলতে শুরু করলো। 48 মিটার পেছনে থাকা একটি বালক 10 মিটার পার সেকেন্ড বেগে বাসটিকে ধরার জন্য দৌড়াতে শুরু করলো। কত সময় পরে বালকটি বাসটিকে ধরতে পারবে? এ বাস ইজ বিগিনিং টু মুভ উইথ অ্যান অ্যাক্সিলারেশন অফ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, মানে বাসটা মুভ করা স্টার্ট করলো 1 মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাক্সিলারেশনে। হ্যাঁ ইনিশিয়ালি বাসটা 0 ছিল, তার ইনিশিয়াল ভেলোসিটি 0 ছিল। হো ইজ 48 মিটার বিহাইন্ড দা বাস, একটা ছেলে আছে বাসটা থেকে 48 মিটার দূরে আছে। বাস তো চলছে, কিন্তু একটা ছেলে আছে 48 মিটার দূরে, বাসটার পেছনে দৌড়াচ্ছে। সে কত স্পিডে দৌড়াচ্ছে? 10 মিটার পার সেকেন্ড স্পিডে। মানে কত সময় পরে গিয়ে ছেলেটা বাসটাকে ধরতে পারবে? তো এটা যে সলিউশনটা এখানে, এটা সলিউশনটা এখানে করলে আমাদের স্পেসে কভার হবে না, তো আমি আরেকটা সলিউশন নিয়ে নিচ্ছি। দাঁড়াও, আরেকটা বড় স্পেস নিতে হবে এখানে। তো দেখো এই যে কোশ্চেনটা ছিল আমার, যে যে একটা বাস আছে, বাসটা চলছে, বাসটার পেছনে একটা ছেলে আছে বালক, বালকটা 10 মিটার পার সেকেন্ড স্পিডে দৌড়াচ্ছে। আর এই যে বাসটা আছে, বাসটা 1 মিটার পার সেকেন্ড স্পিডে 1 এ ছিল নাকি 1, হ্যাঁ 1 ছিল, কত ছিল, হ্যাঁ 1 1। তো এখানে বাসটার স্পিড কত ছিল? 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এখানে তুমি খেয়াল করো যে কত মিটার দূরে আছে? 48 মিটার দূরে আছে। এখানে 48 মিটার দূরে আছে। এই ধরো বাসটা থেকে ছেলেটা কতটুকু দূরে আছে? এই 48 মিটার দূরে আছে। হ্যাঁ 48 মিটার দূরে। তো এখানে এখানে আমাদের বার করতে হবে এই ছেলেটা বাসটাকে কত সময় ধরবে। তো তোমার এখানে খেয়াল করো, তুমি দুইটা মোশন আছে, একটা ছেলেটার মোশন আর একটা বাসের মোশন। তো প্রথমে আমি দুইটা তোমাদের একটু পার্ট পার্ট করে দেখাচ্ছি ব্যাপারটা, যে দুইটা মোশন, একটা হচ্ছে ছেলেটার মোশন, দা বয়, সে কি কনস্ট্যান্ট স্পিডে দৌড়াচ্ছে, সে কতটুকু যাবে আমরা, দেখো সে বাসটাকে গিয়ে ধরতে হবে, কতটুকু ডিসটেন্স গিয়ে ধরবে তাও আমরা জানি না, আর কত সময় লাগবে তাও আমরা জানি না। তো আমরা ধরে নিই যে এখানে যদি কেউ কনস্ট্যান্ট স্পিডে চলে সেক্ষেত্রে আমরা ভেলোসিটি ইকুয়াল টু x বাই t এই ফর্মুলা লাগাতে পারি। ভেলোসিটি ইকুয়াল টু কত? x বাই t এই ফর্মুলা আমরা লাগাতে পারি। তো এখানে খেয়াল করো যে x ডিসটেন্স কভার করবে, সেটা ভেলোসিটি কত ছিল? 10 ছিল। ভেলোসিটি কত ছিল? ভেলোসিটি কত ছিল? 10 ছিল। আর টাইমের ভ্যালু আমরা t ধরে নিই, তো সে কতটুকু ডিসটেন্স কভার করবে? সে ডিসটেন্স কভার করবে 10t ডিসটেন্স কভার করবে। তার ভেলোসিটি 10 আর টাইম লিমিটে ধরলাম t, সে কতটুকু ডিসটেন্স কভার করলো? 10t। এইবার বাস বাসটা ইনিশিয়ালি কি ছিল? 0 ছিল, কিন্তু তার অ্যাক্সিলারেশন কত? 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো সেই যে কোনো বস্তু যদি কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনে চলে, কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, তাহলে তার ডিসটেন্সের ফর্মুলা বার করার জন্য আমি এটা ইউজ করব। এটা এখানে s ধরে নিই, s, হ্যাঁ। তো ডিসটেন্স বার করার জন্য আমরা ইউজ করব s ut প্লাস হাফ at স্কয়ার। এটা যদি অ্যাক্সিলারেশন থাকে তাহলে এটা ইউজ করব, যদি না থাকে তাহলে এটা ইউজ করব, x vt। তারপরে দেখো এখানে বাসটা যে ডিসটেন্স কভার করবে সেটা হবে s u কত? এখানে 0 প্লাস হাফ a কত? এখানে 1, আর টাইম কত আমরা জানি না, টাইম t স্কয়ারই থাক।
এটা কাজ করো না, এটাকে তো আমার, আচ্ছা এটাকে x ই লেখো, এটাকে x, দুইজন তো ডিফারেন্ট ডিফারেন্ট না, বালকটা যে ডিসটেন্স কভার করবে বাসটা তো সেম ডিসটেন্স কভার করবে না, আলাদা হবে, টাইম কিন্তু সেম হবে। আমি ধরেছি যে একটা পার্টিকুলার টাইমে ছেলেটা কতটুকু গিয়েছে, বাসটা কতটুকু গিয়েছে, টাইমটা আমি সেম, তো ডিসটেন্স আলাদা হবে। এটা ধরো বয়, এটা আমি লিখে দিচ্ছি বয়, এটা হবে বাস। এবার ঠিক আছে, এবার আর সমস্যা নেই। তাহলে এখানে হবে as বাস কত হবে t²/2 এরকম হবে, কত হবে t²/2 এরকমটা হবে। এবার দেখো, এবার ব্যাপারটা হচ্ছে, আবার তোমার এখানে একটা খুব কনসেপচুয়াল ব্যাপার, যেটা হচ্ছে ছেলেটা বাসটাকে গিয়ে ধরবে, ছেলেটা বাসটা থেকে কতটুকু দূরে আছে, ছেলেটা বাসটা থেকে 48 মিটার দূরে আছে। তো ছেলেটাকে, এই যে ছেলেটা কতটুকু ডিসটেন্স কভার করবে, ছেলেটা 10t ডিসটেন্স কভার করবে, ছেলেটা কতটুকু ডিসটেন্স কভার করবে, 10t ডিসটেন্স কভার করবে। এই 10t ডিসটেন্স, এই 10t ডিসটেন্সের মধ্যে কে কে আসবে, এই দেখো 48 মিটার ডিসটেন্সে এটাও তার কভার করতে হবে, এটাও সে কভার করবে। আবার ওই টাইমে বাসটা যতটুকু সামনের দিকে গিয়েছে, এই অ্যাক্সেলারেশনে বাসটা কতটুকু সামনে গিয়েছে, t²/2, কত, t²/2, এই t²/2 ডিসটেন্সও তার কভার করতে হবে। বুঝতে পারলে? এই বালকটা যে ডিসটেন্স কভার করবে সেটা কার কার সমান হবে, সেটা হবে 48 মিটার সঙ্গে বাসের ডিসটেন্স। এটা ক্যালকুলেশন করলে তুমি आंसर পেয়ে যাবে। এটা ক্রস মাল্টিপ্লাই করলে হবে 10t ইকুয়াল টু 96 প্লাস t স্কয়ার বাই কত হবে, 2 হবে। এখানে দেখো t স্কয়ার মাইনাস হবে কত, -20t হবে, -20t প্লাস কত হবে 96 ইকুয়াল টু 0। এটা মিডল টার্ম করতে পারো, মিডল টার্ম করার থেকে সি ধরা আছে এর ফর্মুলা লাগিয়ে দিই আমরা, তাড়াতাড়ি হবে। -b প্লাস মাইনাস রুট আন্ডার b স্কয়ার মাইনাস 4ac, a তো 1, c হচ্ছে কত 96 ডিভাইড বাই 2a, 2 ইনটু 1, এটা কত হবে 20 প্লাস মাইনাস 400 মাইনাস কত হবে, এটা 100 ইনটু 4 করলে 400 থেকে 16 মাইনাস করলে কত হবে 384, 20 প্লাস মাইনাস কত হবে 16 হবে, ডিভাইড কত হবে 2 হবে। এবার দুইটা ভ্যালু আসবে t এর, বুঝতে পারছো তো, t এর ভ্যালু পজিটিভ নিলে কত হবে 20 প্লাস মাইনাস 20 প্লাস একবার নিলে, প্লাস নিলে কত হবে 4/2, তাহলে কত হবে এখানে 12 হবে, 12 সেকেন্ড। আর আরেকটা টাইম কত হবে এখানে, মাইনাস করলে 20 মাইনাস 4/2, তাহলে কত হবে 16/2 হলে 8 সেকেন্ড। তো 10 12 সেকেন্ডও হবে, 8 সেকেন্ডও হবে। তো যেটা এখানে দেখি আনসারে কোনটা দেওয়া আছে, আনসারে 8 সেকেন্ড দেওয়া আছে, 8 সেকেন্ড কারেক্ট আনসার হবে 8 সেকেন্ড। পরের কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 12, 1 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটি বস্তুকে x দূরত্বে থামাতে, x দূরত্বের মধ্যে থামাতে F বল প্রয়োগ করতে হবে যদি বস্তুটির বেগের মান 3 মিটার পার সেকেন্ড হয় তবে। আচ্ছা, বলছে যে একটা পার্টিকেল চলছে 1 মিটার পার সেকেন্ড বেগে, তাকে x ডিসটেন্স, এখানে x ডিসটেন্সের মধ্যে থামাতে তার মধ্যে F বল প্রয়োগ করতে হবে। আবার এই সেম স্পিডে চলছে 1 মিটার পার সেকেন্ড স্পিডে, তাকে কত, তাকে এটার কিন্তু আবার 1 মিটার পার সেকেন্ড স্পিডে না, সরি 3 মিটার পার সেকেন্ড স্পিডে, তাকে এখানে থামাতে হবে, এতটুকু দূরে x ডিসটেন্সের মধ্যে তাকে থামাতে হবে। থামাতে গেলে এইবার যে ফোর্সটা হবে, ধরো এটা F ড্যাশ, এটার ভ্যালু কত হবে আমাদের বার করতে লাগবে। ক্লিয়ার ব্যাপারটা, এটা আমরা বার করব। তো এখানে তুমি খেয়াল করো, এটা তুমি প্রথম কেসটা দেখো, প্রথম কেসটার মধ্যে তুমি দেখো ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল 1 মিটার পার সেকেন্ড, তার ফাইনাল ভেলোসিটি কত হবে, লাস্টে গিয়ে তো থামবে, ফাইনাল ভেলোসিটি কত 0। এবার এবার তো আমরা ফর্মুলা লাগাতে পারি v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2s। আমার ফোর্সের ভ্যালু বার করতে আমার মাস লাগবে আর অ্যাক্সিলারেশন লাগবে। তো এখানে ফাইনাল ভেলোসিটি 0, ইনিশিয়াল ভেলোসিটি u স্কয়ারই থাক, 2 এর ভ্যালু a ইনটু s, ডিসটেন্স কত কভার করেছে x। তো এখানে আমাদের এর ভ্যালু দরকার, এর ভ্যালু কত হবে মাইনাস এর u স্কয়ার বাই 2a, 2x, u স্কয়ার বাই কত হবে 2x, u জায়গায় u থাক, আমি পরে লিখব ভ্যালু। এখানে তুমি খেয়াল করো অ্যাক্সিলারেশন ইকুয়াল টু u স্কয়ার বাই কত হবে 2x,
এবার ফোর্স যেটা লাগবে, ফোর্সের ফর্মুলা মাস ইনটু অ্যাক্সেলারেশন। তো মাস ইনটু অ্যাক্সেলারেশনের ভ্যালু কত, u স্কয়ার বাই কত 2x। এবার দেখো মাইনাস নেওয়ার দরকার নেই, মাইনাস কেন আসলো, কারণ এখানে যে এটা তো ত্বরণ হবে, এটা বন্ধন হবে, রিটার্ডেশন হবে, কারণ থামবে, তার জন্য মাইনাস আসলো। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে এই যে ফোর্সের ভ্যালু কার উপর ডিপেন্ড করছে, তুমি খেয়াল করো যে এখানে x হচ্ছে কনস্ট্যান্ট, এখানে ধরো এখানেও x এখানেও x, x এর মান কনস্ট্যান্ট, এখানে মাস তো কনস্ট্যান্টই থাকবে, ডিপেন্ড করে অনলি কার উপরে, u এর উপরে। তো f প্রপোর্শনাল টু আমাদের কত হয়ে গেল, u স্কয়ার হয়ে গেল, f প্রপোর্শনাল টু কত হয়ে গেল, u স্কয়ার। তো এখানে দেখো f1 বাই f2 ইকুয়াল টু u1 স্কয়ার বাই u2 এর স্কয়ার। প্রথমে ফোর্স লেগেছে কত, f, আর সেকেন্ড কেসে ফোর্স ধরো f2 আমরা বার করব। u1 প্রথম কেসে ভ্যালু ছিল 1, সেকেন্ড কেসে ভ্যালু ছিল 3। তো देयरफॉर f2 ইকুয়াল টু কত হবে, মাল্টিপ্লাই করলে কত হবে, 9f হবে। 9f आंसर হবে অপশন এ, কারেক্ট आंसर 9f। পরের কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 13। এক মিনিট। দেখো একটি লিফট 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে উপরে উঠছে। একটি লিফট কি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে উপরে উঠছে। হ্যালো, আমার আমি তোমার একটু করে দিয়ে দিচ্ছি, আমি ক্লাসে, হ্যাঁ। একটি লিফট 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে উপরে উঠছে। লিফটে দাঁড়িয়ে থাকা 60 কেজি ওজনের এক ব্যক্তির ওজন ওই লিফটে রাখা ওজন পরিমাপক যন্ত্র যা দেখাবে। তুমি খেয়াল করে এখানে লিফটের কেস, নিউটনস ল এর মধ্যে এই যে লিফটের কেস খুবই ইম্পর্টেন্ট। দেখো লিফট আছে, লিফট আছে, লিফটের মধ্যে কোনো ব্যক্তি আছে। তো লিফটের মধ্যে কোনো ব্যক্তি যদি লিফট যদি উপরে ওঠে, লিফট যদি আপওয়ার্ড মোশনে থাকে, হ্যাঁ, মুভিং আপ আপ, সাপোজ ধরো অ্যাক্সেলারেশন এ, আমি তো পুরো কেসটা তোমাকে দেখাচ্ছি। ধরো এই ব্যক্তির মাস ধরো m, তাহলে নিচের দিকে তার ফোর্স কত হবে, mg হবে, ওয়েট কত হবে, mg, আর উপরের দিকে লাগবে নরমাল রিঅ্যাকশন r। তো যেহেতু লিফট কোথায় উঠছে, উপরের দিকে উঠছে, তাহলে উপরের নরমাল রিঅ্যাকশনটা বেশি হবে। তাহলে r mg ইকুয়াল টু কত হবে, ma হবে। নিউটনের সেকেন্ড ল কি ছিল, F ইকুয়াল টু ma ছিল না? তো এখানে তুমি খেয়াল করো, যেদিকে ফোর্স বেশি, উপরের দিকে লিফট উঠছে মানে উপরের রিঅ্যাকশনের ভ্যালু বেশি হবে, আর এর ভ্যালু নিচের mg কম হবে। তো r mg ইকুয়াল টু কত পাবো আমি, ma। তো এখানে দেখো এই নরমাল রিঅ্যাকশন r mg ma, আমাদের এই যে লিফটের কেসে আমার মেইনলি বার করতে হবে নরমাল রিঅ্যাকশনের ভ্যালু, হ্যাঁ, নরমাল রিঅ্যাকশনের ভ্যালু। তো r ইকুয়াল টু কত হবে, mg a। তো এখানে মাস কত দিয়েছে, 60 কেজি। আর জি এর ভ্যালু এখানে কিছু দেয়নি। তুমি সাপোজ ধরো দেখো এখানে কোনো পয়েন্ট নেই মানে জি এর ভ্যালু তুমি 10 ধরতে পারো, জি এর ভ্যালু 10 ধরো। তারপর অ্যাক্সেলারেশন কত দিয়েছে, 2, লিফট কত ত্বরণ উঠছে 2, তাহলে এখানে কত হবে, 16 * 12 কত হবে, 720 কেজি, 720 নিউটন হবে, নরমাল রিঅ্যাকশন ইউনিট নিউটন হবে। তো এত নিউটন। এবার বলেছে যে ওই লিফটে রাখা ওজন পরিমাপক যন্ত্র যা দেখাবে, মানে এখানে তোমার নরমালি লিফট থেকে যখন উপরে উঠছে তখন তার ওয়েট হচ্ছে নরমালি তার 60 কেজি, তার মাস হচ্ছে কত, মাস হচ্ছে 60 কেজি। তো আমরা যেটা ওয়েট বলি আর কি 60 কেজি। এবার লিফটে যখন আমরা উপরের দিকে উঠি আমাদের কি নিজেদের কিন্তু একটু ভারী ভারী মনে হয়, আমাদের যখন লিফটে উপরে উঠি আমাদের একটু ভারী ভারী মনে হয়। কেন, কারণ তো বুঝতে পারছো তুমি এখানে গ্র্যাভিটির এগেইনস্টে আমরা যাচ্ছি, তার জন্য একটু ভারী ভারী লাগে আমাদের, উপরে নরমাল রিঅ্যাকশনের ভ্যালু বেশি হয় তার জন্য। এবার লিফট যখন নিচের দিকে নামে তখন তো নিচের ওয়েটের ভ্যালু বেশি হয়, নিচের ফোর্সটা বেশি হয়, তার জন্য আমাদের একটু হালকা হালকা মনে হয়।
এটা তুমি সবচেয়ে ভালো ফিল করতে পারবে নাগের দোলাতে উঠলে। নাগের দোলাতে যদি উঠো তাহলে নাগের দোলার উপরে থেকে যখন নিচের দিকে নামে তখন কিন্তু তুমি দেখবে যে আমাদের মনে হয় না এরকম যে নিচে আমরা পড়ে যাচ্ছি, নিচে কোনো কিছু নেই, আমাদের ওয়েট আমরা ফিল করতে পারি না। আমাদের যে ওয়েট আমরা ফিল করতে পারি না, আমাদের মনে হয় আমরা ফ্রি ফল হচ্ছি, বিকজ তখন আমাদের যে মাস থাকে মাসটা কমে যায়। তো এখানে মাস বেড়ে যাবে। এবার এবার এখানে এখানে যে ফোর্স ইকুয়াল টু কত পেলে তুমি? ফোর্স ইকুয়াল টু পেলে কত? 720। তো এখানে F ইকুয়াল টু ma ইকুয়াল টু কত হবে? 720। তো অ্যাক্সিলারেশন মাস বার করতে হবে, কত হবে? 720 বাই অ্যাক্সিলারেশন গুলো বসাবে তুমি এখানে, ইয়ে বসাবে, ওই g বসাবে আর কি, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। কত হবে? 10 কাটলে কত হবে? 72 কেজি হবে, 72 কেজি। কেন জি বসালাম? কারণ আমাদের ওয়েট আমরা কিভাবে মেজার করি? মাস ইনটু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, mg দিয়ে। তো g দিয়ে ডিভাইড করে দিলাম 10। একটি 3 কেজি ভরের বল 10 মিটার পার সেকেন্ড এবং 60 ডিগ্রি কোণে একটি দৃঢ় এবং ভারী দেওয়ালে আঘাত করলো। এরপর ওই দেওয়াল থেকে বলটি যদি একই বেগে এবং একই কোণে প্রতিফলিত হয়ে বলটি দেওয়ালের সংস্পর্শে 0.20 সেকেন্ড থাকে, তবে দেওয়ালের উপর কত বল প্রয়োগ করবে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং সিম্পল, বেশি টাফ না, সিম্পল কোশ্চেন। দেখো এখানে আমি তোমাদের আলাদা করে দেখাচ্ছি একটু। বলছি কি 3 কেজি ভরের ব্লক 10 মিটার পার সেকেন্ডে গিয়ে স্ট্রাইক করলো, স্ট্রাইক করার পর 60 ডিগ্রি অ্যাঙ্গেলে গেল, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ফিরে আসলো। দেখো এখানে একটু সুবিধা হবে আমাদের 14 নাম্বার কোশ্চেনটা। এই ধরো একটা ওয়াল আছে, এই ধরো একটা ওয়াল আছে। এখানে কি হবে? সাপোজ ধরো এখানে একটা বল এইভাবে আসলো, বাড়ি খাওয়ার পর আবার এইভাবে প্রতিফলিত হয়ে ফিরে গেল। তো এখানে এইভাবে আসলো একটা বল, কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 10 মিটার পার সেকেন্ড নিয়ে, 10 মিটার পার সেকেন্ড স্পিড নিয়ে আসলো। কত ডিগ্রি অ্যাঙ্গেল? এখানে ইনসিডেন্ট হয়েছে 60 ডিগ্রি, আবার 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আবার ফিরে গেল। অ্যাঙ্গেল বলতে এই হরাইজন্টালের সঙ্গে অ্যাঙ্গেল মেজার করতে হবে তোমার। তারপরে দেখো এইবার এই যে তার যে ভেলোসিটি দুইটা কম্পোনেন্টে ডিভাইড করতে হবে। দেখো এখানে বলটা বাড়ি খাওয়ার পর আবার নিচের দিকে যাবে, নিচের দিকে যে যাবে এখানে তার যে ভেলোসিটি হবে, মনে রাখতে হবে তার যে ভেলোসিটি হবে, এই ভেলোসিটি দুইটা কম্পোনেন্ট হয়ে যাবে। যেদিকে অ্যাঙ্গেল থাকবে এই কম্পোনেন্ট কত হবে? v, এই কম্পোনেন্ট হবে, ধরো v নিলাম আমি, কম্পোনেন্ট কত হবে? v cos θ। এটার কম্পোনেন্ট কত হবে? v cos θ। আবার যাওয়ার সময় আবার সেম ভেলোসিটিতে যাবে, এদিকে আবার কম্পোনেন্ট কত হবে? v cos θ হবে। হ্যাঁ, এটা হবে এদিকে যাওয়ার a v sin θ, এদিকে যাওয়ার সময় ভেলোসিটি, আর a v sin θ আসার সময় ভেলোসিটি। বুঝতে পারলে ব্যাপারটা? মানে একটা বল এইভাবে গেল, এইভাবে আসলো, তো ঠিক আছে, বাট বলের দুইটা কম্পোনেন্ট যখন কোনো অ্যাঙ্গেল করে যখন কোনো বস্তু যাবে তার দুইটা কম্পোনেন্ট হয়ে যায়, এটা ভেক্টরের নিয়ম। তো এখানে এইভাবে যে আসলো, সে অ্যাকচুয়ালি দেওয়ালে গিয়ে যে বাড়ি খেয়েছে সেটা কার জন্য? সেটা এই কম্পোনেন্টের জন্য, দেওয়ালে গিয়ে বাড়ি খেয়েছে। তো এই কম্পোনেন্টটা কত? এই ভেলোসিটি v cos θ। আর আসার সময় এই কম্পোনেন্টের জন্য, এই হরাইজন্টাল কম্পোনেন্টের জন্য সে এসেছে, সেই কম্পোনেন্ট কত? v cos θ। এখানে তুমি যদি মাস হয় m, তাহলে মোমেন্টাম যাওয়ার সময় মোমেন্টাম mv cos θ, আসার সময় মোমেন্টাম কত? mv cos θ। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম বা ভরবেগের পরিবর্তন ডেল্টা v কত হবে? ডেল্টা v ইকুয়াল টু, দেখো দুইটা দুই ডিরেকশন, একটা গিয়েছে একটা এসছে, তাহলে দুইটা দুই ডিরেকশনে নিতে হবে। তো একটাকে যদি তুমি যে কোনো একটাকে প্লাস ধরো আর একটাকে মাইনাস ধরতে হবে, তোমার ইচ্ছা। তো এখানে চেঞ্জ ইন মোমেন্টাম মানে হবে ফাইনাল মোমেন্টাম mv cos θ মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম mv cos θ। তো ইনিশিয়াল মোমেন্টাম আমি ধরেছিলাম মাইনাস, তো এখানে আরেকটা মাইনাস বসবে, তাহলে কত হবে? মাইনাস মাইনাসে প্লাস 2mv cos θ এমন হবে। তো তুমি যদি এদিকে প্লাস এদিকে মাইনাস ধরো, সেক্ষেত্রে সামনে মাইনাস আসবে, কোনো অসুবিধা নেই, মাইনাস আসুক, আমাদের তো মাইনাস দিয়ে কোনো কাজ নেই। তো আমাদের বার করতে হবে
এখানে দেওয়ালের উপরে কতটুকু ফোর্স লাগিয়েছে, তো ফোর্সের ভ্যালু হবে ডেল্টা পি বাই ডেল্টা টি, এরকম ফর্মুলা নিউটনের সেকেন্ড ল। হ্যাঁ, তো এখানে কত হবে 2 mv। আচ্ছা ভ্যালুগুলো পুট করে দিই। 2 ইনটু মাসের ভ্যালু কত ছিল, মাসের ভ্যালু কত ছিল, মাসের ভ্যালু ছিল 3 কেজি, আর টাইম ছিল 0.20 সেকেন্ড। 0.20 সেকেন্ড বসাই এখানে, দেখো 3 কেজি, আর ভেলোসিটি কত, ভেলোসিটি 10, আর cos কত, cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/2, আর নিচে টাইমের ভ্যালু কত 0.20 সেকেন্ড। টোটো ক্যান্সেল করো, আলটিমেটলি কত হবে এখানে, উপরে তো হবে 30, 20 উপরে এটা নিয়ে যাও, 0 0 কাটো, 2 কে কাটো তাহলে 5 হবে। কত আসলো 15 আসলো, কত হবে 15 নিউটন হবে। ও সরি, উপরে এখানে 20 আছে, তাহলে উপরে 100 হবে, 100, তাহলে 50 হবে এটা, তাহলে হবে 150 নিউটন। কত হবে 150 নিউটন হবে। এখানে দেওয়ালের উপর যে ফোর্স লাগাবে সেটা কত হবে 150 নিউটন। হ্যাঁ, তাহলে आंसर হবে 150 নিউটন, মানে কোনটা হবে आंसर আমাদের, आंसर হবে আমাদের অপশন বি কারেক্ট आंसर, অপশন বি কারেক্ট आंसर। পরের কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 15 দেখো, বলছে যে একটি কণার উপর একটি ধ্রুবক বল F এত ক্রিয়া করে, একটি ধ্রুবক বল এত ক্রিয়া করে, ফলে কণাটি সরণ হয় S এত মিটার। এটা এটা সিম্পল কোশ্চেন, W Fs, ফর্মুলা হচ্ছে W সরি W স্কেলার, W কত F ডট S, F ডট S। তো ফোর্স দেওয়া আছে তোমার, ফোর্স হচ্ছে 69 ক্যাপ প্লাস 4j ক্যাপ ডট ডিসপ্লেসমেন্ট কত 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। 60 ইনটু 3 কত হবে 48, 4 ইনটু 4 কত হবে 16, কত হবে তোমার এখানে অ্যাড করলে এটা মাইনাস আছে কত নাকি 6i ক্যাপ প্লাস 4j ক্যাপ, 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। ও এটা 16 না, এটা 6 হবে, সরি সরি সরি, এটা 6 হবে। এটা 6 হবে, তাহলে 6 এর কত হবে 18 হবে, আর i ক্যাপের সঙ্গে i ক্যাপে ডট করব, j ক্যাপের সঙ্গে j ক্যাপ, 6 6 আর 14 হবে, তাহলে কত 16 হবে, তাহলে কত হবে 34, 34 জুল হবে, 34 জুল, অপশন এ কারেক্ট आंसर। জানো তো এগুলো ভেক্টরের যে ডট কিভাবে করতে হয়, ক্রস কিভাবে করতে হয়, ডট করার সময় i এর সঙ্গে i মাল্টিপ্লাই করব, j এর সঙ্গে j। হ্যাঁ, এগুলা সিম্পল জিনিস পড়তে হবে কিন্তু তোমাদের। আচ্ছা তোমাদের সঙ্গে আমি আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, সেটা হচ্ছে যারাই এই ভিডিওটা দেখছো, আমাদের আমাদের এসটিজিটি কোর্স আছে। হ্যাঁ, এসটিজিটি কোর্স, দা আর্ট অফ মিনিং এর তরফ থেকে কোর্স আছে, এসটিজিটি পিওর সায়েন্সের কোর্স, যেটা 10 তারিখ আমাদের, মানে 10 তারিখ থেকে ক্লাস এটা স্টার্ট হবে। 10 তারিখ থেকে ক্লাস এটার দেখতে পারবে স্টুডেন্টরা। এখানে ফিজিক্স আমি করাচ্ছি, এখানে ফিজিক্স ফিজিক্স পুরোটা আমি করাচ্ছি। হ্যাঁ, ম্যাথস পুরোটা আমি করাচ্ছি। আর যে কেমিস্ট্রি আছে, কেমিস্ট্রি আমাদের একজন আরেকজন ফ্যাকাল্টি করাবেন, তার নাম, ওনার নাম হচ্ছে শান্তনু স্যার। তো আমি একদম 100% সিওরিটি দিয়ে তোমাদের বলতে পারি, তোমাদের কেউ যদি আমার ক্লাস যদি ভালো লেগে থাকে জেনুইনলি, তাহলে ওনার ক্লাসও তোমাদের 100% সিওর ভালো লাগবে। হুম, ওনার ক্লাসও ভালো লাগবে, এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তুমি একদম বেস্ট কন্টেন্ট এই ব্যাচের মধ্যে পাবে। অনলি 4500, 4,500 টাকা দিয়ে পুরো কোর্স, 4,500 দিয়ে ইনক্লুডিং মক টেস্ট। এখানে ইনক্লুডিং কি থাকছে, মক টেস্টও থাকছে, তোমরা আমার এই নম্বরে কন্টাক্ট করে নিও, তাহলেই বাকিটা আমি পুরোটা বলে দেব কিভাবে কি করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আমরা করি। দেখো পড়তে এখন ব্যাপারটা হচ্ছে, তোমরা যারা যারাই আছো, যারাই ভিডিওটা দেখছো, এরকম তো না ব্যাপারটা যে
আমরা এখানে এমন কিছু জিনিস পড়ছি যেগুলো আগে আমরা কখনো দেখিনি, তোমরা আগে কখনো দেখোনি, বা নতুন ক্লাস 11 12 এর স্টুডেন্টরা যেমন নতুন নতুন করে সবকিছু পড়ে, এরকম তো না। ব্যাপারটা হচ্ছে আমরা সবকিছু এখানে জানি, আগে কোনো এক সময় পড়েছি, এগুলোর সঙ্গে আমরা এখন আর ফ্যামিলিয়ার না, অনেকদিন ধরে পড়াশোনার সঙ্গে টাচে নেই এগুলোর সঙ্গে, তার জন্য এগুলা আমাদের আমাদের একটু প্রবলেমেটিক মনে হচ্ছে। কিন্তু এখানে সিস্টেমেটিক্যালি যদি তুমি পড়তে পারো আবার, তাহলে তুমি সবকিছু আবার সিরিয়ালি বুঝবে, এবং তোমার ওই আমাদের এই এক্সামের জন্য যতটুকু কন্টেন্ট দরকার ঠিক ততটুকুই তোমাদের পড়তে হবে। আমাদের এই এক্সাম না নিটের সঙ্গে ম্যাচ করে, না নিটের এক্সামের কোশ্চেনের সঙ্গে ম্যাচ করে, না জেইর এক্সামের কোশ্চেনের সঙ্গে ম্যাচ করে, না অন্যান্য কোনো এক্সামের সঙ্গে ম্যাচ করে। এটা টিচিং এর এক্সাম, এটা লেভেলই অন্যরকম, যেটা নিট বা জেই মেইন এসব এক্সামের সঙ্গে এন্ট্রান্সের সঙ্গে ম্যাচ করে না। তোমার কন্টেন্টটা ঠিক মানে বুঝে শুনে কন্টেন্ট পড়তে হবে, যা খুশি বইয়ে যা খুশি তা পড়ে নিলে তোমাদের কি হবে, আলটিমেটলি টাইমও নষ্ট হবে, একদম মানে এক্সামও ভালো রেজাল্ট করে আসার মানে চান্স, মানে ওইখানে চান্সটা তোমাদের ইয়ে হবে, কম থাকবে। তো কন্টেন্টটা একদম টু দা পয়েন্টে পড়া দরকার। তো ওই জিনিসটাই আমাদের, আমরা এই জিনিসটাই মানে ওই ব্যাচের মধ্যে আমরা এই জিনিসটাই করে দেব, আমি এবং শান্তনু স্যার, যে তোমাদের এই যে কন্টেন্টটা, এই কন্টেন্টটা তোমাদের সামনে আমরা একদম মানে সবকিছু রেডি করে তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের কাজ হচ্ছে জাস্ট পড়া, এগুলা সব পড়ে তারপরে তোমাদের নিচে থেকে আমরা সোর্সও বলে দেবো, কিভাবে করতে হবে সোর্সও বলে দেবো, সোর্স থেকে বিভিন্ন সোর্স থেকে তোমরা তারপরে নিজেদের মতো করে আরো পড়তে পারবে। এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। হ্যাঁ, তোমরা নিচে থেকে যদি পড়ো তাহলে ফিজিক্সের ফুল সিলেবাস শেষ করতে তোমার যদি 2 মাস সময় লাগে, অন্তত তুমি যদি নিজে থেকে পড়াশোনা করো সবকিছু ঘেটে বই কালেকশন করে, এটা তুমি পড়তে পারো, যদি পড়তে পারো বেস্ট। কিন্তু মেইন ফ্যাক্টর হচ্ছে আমাদের টাইম। টাইম তো আমাদের কম, কারণ আমাদের একদম কিন্তু ডিসেম্বরে হওয়ার অনেক বেশি চান্স আছে। তো টাইম তো আমাদের কাছে কম। তো তুমি যদি অন্তত 2-3 মাস সময় যদি ফিজিক্স পড়তে লাগাও, বাকিগুলি কবে পড়বে, আবার রিভিশন কবে দেবে? তো তুমি যে জিনিসটা তুমি নিজে পড়লে 3 মাসে শেষ করবে ফিজিক্সের সিলেবাস, বা 2.5 মাসে শেষ করবে ফিজিক্সের সিলেবাস, সে এবার ওই জিনিসটাই আরো বেটার কোয়ালিটি দিয়ে, আরো বেটার কন্টেন্ট দিয়ে তোমার সামনে আমি সবটা রেডি করে রাখলে তোমার যা সেটা 15 থেকে 20 দিন সময় লাগবে এটা পড়তে। ধরো 3 সপ্তাহের সময়, 3 সপ্তাহে 4 সপ্তাহে মানে ম্যাক্সিমাম 1 মাসে তুমি পুরো ফিজিক্স শেষ করে নিতে পারবে, 1 মাসে কেমিস্ট্রি শেষ করে নিতে পারবে, 1 মাসে ম্যাথ শেষ করে নিতে পারবে, তারপরে তুমি আবার মক টেস্টও দিতে পারবে। বুঝতে পারলে ব্যাপারটা? এই হচ্ছে মানে এই একটা ব্যাচে যাওয়ার ফায়দা। ঠিক আছে, এখানে দেখো একটি বুলেট কোনো একটি পৃষ্ঠের মধ্যে দিয়ে যাওয়ার সময় তার গতিবেগের u/20 অংশ হারায়। বুলেটটি স্থির হওয়ার পূর্বে সর্বাধিক কত সংখ্যক সমবেগের তক্তার মধ্যে দিয়ে যেতে পারবে তা হলো। আচ্ছা, a bullet loses u/20 of its velocity when it is passed through a plane. The maximum number of planes through which it will pass is, আমি এটা আলাদা করে পড়ছি, এখানে দেখো কোশ্চেনটা ভালো করে বোঝানো কি বলতে চাইছে এখানে। কোশ্চেন নাম্বার 17 বলছে যে একটা বুলেট ফায়ার করা হয় ইউ স্পিডে। তো সেটা একটা অনেকগুলা কাঠের তক্তা আছে, একটা তক্তা পেরোলে একটা প্লাঙ্ক মানে একটা তক্তা পেরোলে তার স্পিড u/20 কমে যায়। তো এরকম কতটা তক্তা পেরোলে তার লাস্টে গিয়ে সেটা ভেলোসিটি জিরো হয়ে যাবে, মানে কতটা তক্তা পেরোনোর পরে সেটা লাস্টে গিয়ে থামবে। তো আমি ধরে নিই এখানে ধরো এই একটা তক্তা আছে, এই একটা তক্তা আছে, এই একটা তক্তা আছে, এই একটা তক্তা আছে, অনেকগুলো আছে। আমরা তো জানি না কয়টা আছে, তো আমি র্যান্ডমলি কয়েকটা ধরে নিলাম। হ্যাঁ, আমি ধরে নিলাম এখানে কয়েকটা, আমি ধরে নিলাম এখানে n সংখ্যক তক্তা আছে। কয়টা তক্তা আছে? n সংখ্যক তক্তা আছে এখানে। আচ্ছা, এবার এখানে একটা বুলেটকে কত u ভেলোসিটিতে, আর উল্টো বুলেট হয়ে গেছে, বুলেটকে কত u ভেলোসিটিতে আমি এখানে থ্রো করব, u ভেলোসিটিতে থ্রো করব। তো এখানে দেখো এখানে ইউ ভেলোসিটিতে তাকে ফায়ার করা হলো। তো এখানে যখন প্রবেশ করবে, এখানে যখন প্রবেশ করবে তখন তার ভেলোসিটি কত থাকবে? এখানে যখন প্রবেশ করবে তখন তার ভেলোসিটি ইউ থাকবে, তখন তার ভেলোসিটি ইউ থাকবে। কিন্তু একটা তক্তা পেরোনোর পরে যখন সেকেন্ড এখানে যখন যাবে, একটা তক্তা পুরোপুরি পেরিয়ে গেল, ধরো একটা তক্তা পুরোপুরি পেরিয়ে গেল, হ্যাঁ এখানে পুরোপুরি অতিক্রম যখন করবে তখন তার ভেলোসিটি কত হয়ে যাবে? তখন তার ভেলোসিটি হয়ে যাবে ইউ থেকে u/20 মাইনাস করে দাও, তখন এখানে তার ভেলোসিটি কত হয়ে যাবে? 19 u/20 এরকমটা হয়ে যাবে।
আমরা কি করব এখানে প্রথম দুইটা তক্তার ক্ষেত্রে তুমি খেয়াল করো, প্রথম তক্তার ক্ষেত্রে প্রথম তক্তার ক্ষেত্রে তার ইনিশিয়াল ভেলোসিটি কত হবে? ইনিশিয়াল ভেলোসিটি একটু ভালো করে বুঝে নিও। এই কোশ্চেনটা কিন্তু একটা কনসেপচুয়াল কোশ্চেন এসেছে, মানে খুবই ভালো কোশ্চেন এসেছে, যেটা এমন টাইপের কোশ্চেন, এটা একটা তুমি যদি আগে থেকে করা না থাকে তাহলে পরীক্ষা হলে বসে অন্তত এই টাইপের কোশ্চেন তুমি সলভ করতে পারবে না। হ্যাঁ, অনেকটা টাইম লাগবে, প্লাস মানে ওই ব্রেইন উই লেভেলে কাজ তোমার এক্সাম হলে বসে করবে না। তো একটু দেখো, ভালো করে বুঝে নাও এখান থেকে কনসেপ্টটা কি ছিল। এটার ইনিশিয়াল ভেলোসিটি কত? ইউ। আর তার এই প্রথম দুইটার ক্ষেত্রে, ঠিক আছে, প্রথম তক্তার ক্ষেত্রে এটা ধরো 1 নাম্বার তক্তা, তো তার ফাইনাল ভেলোসিটি কত হবে 1 নাম্বার তক্তাতে? 1 নাম্বার তক্তা যখন বের হবে তার ফাইনাল ভেলোসিটি হবে 19 ইউ বাই কত? 20। তো আমি এখানে ফর্মুলা ইউজ করছি v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2s। তো v এর জায়গায় লিখব আমরা কত? 19 u বাই 20 এর হোল স্কয়ার u স্কয়ার প্লাস 2as। আমি ধরে নিলাম একটা ডিসটেন্স, একটা হচ্ছে s, কতটুকু যাবে? একটা s। তো এখানে একটার জন্য কত ডিসটেন্স কভার করলো সে? বুলেটটা x। এবার 2as ইকুয়াল টু কত হবে? u স্কয়ার মাইনাস 361 u স্কয়ার বাই হবে 400। তো এখানে s এর ভ্যালু কত হবে? s এর ভ্যালু হবে না, 2as যেভাবে আছে সেভাবেই থাক, মাইনাস করলে হবে 39 u স্কয়ার। হ্যাঁ, এটা যেভাবে আছে সেভাবেই থাক। তারপরে দেখো বলছে যে কতটা তক্তা পেরোনোর পরে এটা থামবে। তো আমি ধরে নিই লাস্টে এইখানে গিয়ে এটা বুলেটটা এইখানে গিয়ে তার ভেলোসিটি কত হয়ে যাবে? 0। তো এবার আমি ধরলাম n সংখ্যক তক্তা পেরোলো, তো একটা তক্তা গেলে তার ডিসটেন্স কত কভার করবে? s। দুইটা গেলে 2s, তিনটা তক্তা পেরোলে 3s, n সংখ্যক তক্তা পেরোলে তার ডিসটেন্স কত হবে? ns হয়ে যাবে। কত? ns। এইবার এবার ফাইনাল ভেলোসিটি কত? এবার ফাইনাল ভেলোসিটি কত? 0 কিন্তু। তো আবার আমি এই ফর্মুলা ইউজ করি v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as। এই s না, এবার s ড্যাশ নেব। এবার তো ডিসটেন্স আমি ধরে নিলাম s ড্যাশ কভার করব। তো এখানে v কত? 0, u এর জায়গায় u হবে 2 a। এবার s ড্যাশে জায়গায় কত লিখবো? s ড্যাশ মানে এটা, টোটাল ডিসটেন্স কত? ns, n ইনটু s। আচ্ছা একটা সেকেন্ড, এখানে সম্ভবত একটা আচ্ছা আমরা কি করব, অ্যাকচুয়ালি আমরা u স্কয়ার কে মাইনাস করব, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, তো এখানে মাইনাস 39 u স্কয়ার বাই 400 হবে। হ্যাঁ, তো এখানে মাইনাস u স্কয়ার ইকুয়াল টু 2as ইনটু n, এমন ভাবে লিখতে পারি না আমরা? 2as ইনটু n। তো এখানে মাইনাস u স্কয়ার ইকুয়াল টু 2as এর ভ্যালু পুট করব এখান থেকে, মাইনাস 39 u স্কয়ার বাই কত হবে? 400 হবে, ইনটু হবে n। u স্কয়ার মাইনাস মাইনাস ক্যান্সেল, u স্কয়ার ক্যান্সেল। তো n এর ভ্যালু কত হবে? n এর ভ্যালু হবে 400 বাই 39। তো 39 দিয়ে এটাকে ডিভাইড করলে 10 পয়েন্ট সামথিং থাকবে, 10 পয়েন্ট সামথিং থাকবে। হ্যাঁ, তো আমার শুধু 10 এর দরকার। এখানে তুমি খেয়াল করো, কোশ্চেনটা যেটা ছিল যে কত বুলেটটি স্থির হওয়ার পূর্বে সর্বাধিক যত সংখ্যক সমবেগের তক্তা পেরোবে, সর্বাধিক যত সংখ্যক সমবেধের তক্তা, সবগুলা বেধের সেম ধরেছে, সেম। তো এখানে তো বলছে কয়টা তক্তা পেরোনোর পর থামবে, সে 10টা তক্তা পেরোনোর পরে 11 নম্বর তক্তা আরেকটু চলে যাবে। 10 পয়েন্ট সামথিং আসার মিনিং কি? মিনিং হচ্ছে 10টা তক্তা সে পেরোবে, পেরিয়ে 11 নম্বর তক্তাতে গিয়ে সে একটু ডিসটেন্স গিয়ে থেমে যাবে, 11 নম্বর তক্তা সে পেরোতে পারবে না। তাহলে তোমাদের এখানে আনসার করতে হবে 10, আনসার করতে হবে 10। 10টা তক্তা, সে বলেছে যে সর্বাধিক যত সংখ্যক সমবেগের তক্তার মধ্যে দিয়ে যেতে পারবে, কয়টা তক্তার মধ্যে দিয়ে যেতে পারবে? 10টা তক্তার মধ্যে দিয়ে যেতে পারবে। আনসার হবে কত? আনসার হবে ডি 10। ক্লিয়ার ব্যাপারটা? 11 নম্বর তক্তা কিন্তু সে বের হতে পারবে না, 11 নম্বর তক্তা সে বের হতে পারবে না। বুঝতে পারলে? আমি একবার ডিভাইড করে দেখে নিই তবু। 400 বাই 39 ছিল, 400 বাই 39, 400 ডিভাইড বাই 39, 10.25 আসে, 10.25। ঠিক আছে, 10টা তক্তাই বের হবে। কোশ্চেন বলছে যে
a ভরের এবং b গতিবেগে গতিশীল একটি বুলেট c ভরের একটি কাঠের ব্লকে আঘাত করলো এবং সম্পূর্ণ আটকে গেল। a ভরের একটা বুলেট, তার মাস হচ্ছে a, তার ভেলোসিটি হচ্ছে b, একটা কাঠের ব্লকে, এই ব্লকে গিয়ে বুলেটটা কি করবে, আটকে যাবে। কাঠের ব্লক, কাঠের ব্লকের ভর কত, মাস কত, c। তাহলে আটকে এই এই সবটা মিলে আবার গতিশীল হবে, ধরো v ভেলোসিটিতে গতিশীল হবে, v এর ভ্যালু বার করতে হবে কত। তো এখানে দেখো, এখানে আমরা লাগাবো কনজারভেশন অফ মোমেন্টাম। কনজারভেশন অফ মোমেন্টামের কনসেপ্ট মানে এখানে বুলেটটা স্ট্রাইক করার আগে মোমেন্টাম কত ছিল, বুলেটের মোমেন্টাম, আর এখানে সফটের মোমেন্টাম কত ছিল, স্ট্রাইক করার পরে সফটের মোমেন্টাম কত। কনজারভেশন অফ মোমেন্টামের ফর্মুলাটা কি, এটা হচ্ছে যে কোনো ঘটনা, যে ধরো কোনো একটা কলিশন হলো বা কিছু স্ট্রাইক করলো বা গুলি থেকে ফায়ার করা হলো, বন্দুক থেকে ফায়ার করা হলো, তো আগে মোমেন্টাম প্লাস পরে মোমেন্টাম সেম সেম হতে লাগবে। তো এখানে দেখো আগে মোমেন্টাম কত, আগে মোমেন্টাম হবে মাস, মাস ইনটু ভেলোসিটি। এই বুলেটের মাস ইনটু ভেলোসিটি কত, দেখো বুলেটের মাস কত a, বুলেটের ভেলোসিটি কত b, প্লাস এই তক্তার মাস কত c, আর আগে কিন্তু তক্তা স্থির অবস্থায় ছিল তার মানে 0, ইকুয়াল টু যখন ফাইনাল কেসে যখন দুইটা আটকে গতিশীল হয়েছে তাদের টোটাল মাস কত, বুলেটের মাস a, তক্তার মাস কত c, একসঙ্গে যেহেতু গতিশীল হয়েছে তাদের ভেলোসিটি হবে একসঙ্গে v। তো এইবার ab ইকুয়াল টু কত হবে, a প্লাস c ইনটু কত v, তাহলে ভেলোসিটি কত হবে, a b বাই কত হবে, a প্লাস c। অপশন এ কারেক্ট आंसर। কোশ্চেন নাম্বার 19, একটি বস্তুর গতিশক্তি তার প্রাথমিক মানের 4 গুণ হলে, একটি বস্তুর গতিশক্তি তার প্রাথমিক মানের 4 গুণ হলে পরিবর্তিত ভরবেগ, the kinetic energy of a body becomes 4 times of its initial value, then the new momentum will be। মোমেন্টামের সঙ্গে কাইনেটিক এনার্জির ফর্মুলা, এই টপিকের কোশ্চেন প্রত্যেক বছর আছে, একদম প্রিভিয়াস ইয়ারে যতবার হয়েছে एग्जाम প্রত্যেক বছর এই টপিকের উপরে কোশ্চেন আসছে। মোমেন্টাম ইকুয়াল টু 2mk, 2 ইনটু মাস ইনটু কাইনেটিক এনার্জি। সিম্পল রিলেশন ওয়ার্ক এনার্জি পাওয়ারের চ্যাপ্টারে। তো এখানে এবার মোমেন্টাম কত হবে, যদি মোমেন্টাম যদি গতিশক্তি মানে কাইনেটিক এনার্জি 4 গুণ হয়ে যায়, 4 গুণ মানে এখানে বসাও 4, তাহলে 4 এর রুট করলে কত হবে, 2 হবে। 2 দাও একটা সেকেন্ড একটু এত শর্টকাটে না করে আমি একটু এক্সপ্লেইন করে দিচ্ছি তোমাদের, তাহলে বুঝতে অসুবিধা হবে। ইনিশিয়ালি মোমেন্টাম p, তার কাইনেটিক এনার্জি k, তো ফাইনালি তার কাইনেটিক এনার্জি হচ্ছে কত 4k, তারপরে কাইনেটিক এনার্জি হচ্ছে কত 4k, তো তার মোমেন্টাম কত হবে 2mk ড্যাশ, 2mk ড্যাশের জায়গায় লিখব 4k, তো 4 এর রুট করলে কত হবে 2 হবে, ভিতরে থাকবে 2mk, তো 2mk, 2mk জায়গায় কত লিখব আমরা, p লিখব, তো কত হবে 2p, তাহলে মোমেন্টাম কি হবে, তার মোমেন্টাম কিন্তু তার হয়ে যাবে ডাবল, মোমেন্টাম হয়ে যাবে কত ডাবল, অপশন এ কারেক্ট आंसर, মোমেন্টাম ডাবল। কোশ্চেন নাম্বার 20 বলছে 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল টু, এটা তো একদম সিম্পল কোশ্চেন ইলেকট্রিসিটি চ্যাপ্টারের উপরে বা ইলেকট্রিসিটি চ্যাপ্টারের মধ্যে আছে, ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টারও আছে। 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল টু 3.6 ইনটু 10 টু দি পাওয়ার 6 জুল। এই রিলেশন পারে না এমন স্টুডেন্ট আশা করি মানে এই ভিডিও কেউ দেখছো না, কারণ এটা হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার মানে 1 কিলোওয়াট ইনটু 1 আওয়ার, এটাকে তুমি সেকেন্ড সবকিছু এসআই তে কনভার্ট করো। 1 কিলোওয়াট মানে 1000 আওয়ার ওয়াট, আর 1 ঘন্টা মানে কত 3600 সেকেন্ড, তো এটা মাল্টিপ্লাই করলে 3.6 ইনটু 10 টু দি পাওয়ার 6 হবে। তো ওয়াট সেকেন্ড কে একসঙ্গে লেখা যায় কত, জুল, জুল এনার্জি ইউনিট। অপশন ডি এর आंसर। কোশ্চেন নাম্বার 21, এই চ্যাপ্টারটা, এই কোশ্চেনটা হচ্ছে হিট চ্যাপ্টারের, হিট এন্ড টেম্পারেচার চ্যাপ্টারের উপরে। এখানে তুমি খেয়াল করো যে 10 গ্রাম বরফকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 40 গ্রাম জলের সঙ্গে 40 গ্রাম জলের সঙ্গে, ধরো এখানে ওয়াটার আছে কত
40 গ্রাম 40 গ্রাম ওয়াটার আছে। 10 গ্রাম বরফ কত ডিগ্রি সেলসিয়াস আছে? 15 ডিগ্রি সেলসিয়াস আছে। 40 গ্রামের ওয়াটারে ছাড়া হলো। এবার এখানে ফাইনাল যে টেম্পারেচার হবে, এখানে হিট আদান প্রদান হবে ঠান্ডা বস্তু থেকে। সিস্টেম হচ্ছে গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুতে হিট যাবে। তো গরম কি এখানে? গরম হচ্ছে ওয়াটার, ঠান্ডা কি? ঠান্ডা হচ্ছে এখানে বরফ। তো গরমটা থেকে ঠান্ডাটাতে কি যাবে? হিট যাবে। যাওয়ার পরে ফাইনাল টেম্পারেচার কত হবে? তো এখানে তোমাকে ল্যাটেন্ট হিটের কনসেপ্ট জানতে হবে, মানে লিন তাপের কনসেপ্ট জানতে হবে। দেখো এখানে প্রথম কথা হচ্ছে এই যে এই যে জলটা আছে, জলটা প্রথমে চাইবে বরফটাকে গলাতে। তো বরফটা গলতে গেলে কতটুকু এনার্জি লাগবে ওইটা আমাদের আগে বার করতে হবে। দেখো এখানে বরফ গলতে গেলে যে এনার্জি লাগবে সেটা হচ্ছে Q ml। কত? Q ml, ঠিক আছে? তো বরফটা গলতে গেলে যতটুকু এনার্জি লাগবে সেটা হচ্ছে Q দুইটা ভাবে হবে, একটা হচ্ছে Q ms ডেল্টা T আর একটা হচ্ছে ml। মানে বরফটা আছে কত ডিগ্রিতে? এই বরফের টুকরোটা আছে 0 ডিগ্রি 15 ডিগ্রি সেলসিয়াসে। আচ্ছা কত? 15 ডিগ্রি সেলসিয়াস। তো সিস্টেম হচ্ছে এই বরফটা 15 থেকে প্রথমে 0 তে পৌঁছাবে। এই বরফটাই প্রথমে 15 থেকে কততে পৌঁছাবে? 15 থেকে 0 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে। এবার এই 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে যে হিট লাগবে সেই হিটের ভ্যালু আমরা এইভাবে ক্যালকুলেশন করি, Q ms ডেল্টা T। এবার এখানে কিন্তু তার টেম্পারেচার কমেছে, সে হিট ছেড়েছে, সে হিট রিলিজ করবে। তো এটার ফর্মুলা এইভাবে করতে হবে, নরমাল হিট এটা। এবার তারপরে 0 ডিগ্রি সেলসিয়াসে কি আছে? এটা আইস, আর এটা আইস। এবার এই 0 ডিগ্রি সেলসিয়াসে সেটা আবার ওয়াটার হতে কনভার্ট করবে। এবার সেটা ওয়াটার হবে। এবার সেটা কি হবে? এবার সেটা কনভার্ট হয়ে ওয়াটার হবে। আস্তে আস্তে কি হবে? ওয়াটার হবে। এবং যতক্ষণ না পর্যন্ত এই পুরোটা আইস ওয়াটারে কনভার্ট হবে ততক্ষণ পর্যন্ত তার টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াসই থাকবে, টেম্পারেচার কিন্তু আর বাড়বে না। পুরোটা ওয়াটারে কনভার্ট হলে তারপরে আস্তে আস্তে তার টেম্পারেচার বাড়বে। শোনো এবার কথা হচ্ছে এই বরফটা গলতে, পুরোপুরি গলতে কতটুকু হিট লাগবে সেটা আমরা বার করি। দেখো এখানে Q ms delta T, m মানে কত? এখানে m মানে হচ্ছে বরফের কত? 10 গ্রাম। আর F স্পেসিফিক হিট এখানে 1 হবে। আর ডেল্টা টি মানে কতটুকু টেম্পারেচার কত চেঞ্জ হয়েছে? 15 থেকে 10 এ গেছে, মানে ডেল্টা টি মানে টেম্পারেচার ডিফারেন্স 15। এটা মেইন ফ্যাক্টর না, মেইন ফ্যাক্টর হচ্ছে এটা ml। এখানে খেয়াল করো বরফের মাস কত? 10। ল্যাটেন্ট হিট, বরফ গলনে লিন তাপ, ল্যাটেন্ট হিট অফ ফিউশন অফ আইস, বরফ গলনে লিন তাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। কত? 80 ক্যালোরি পার গ্রাম। তো এখানে মাল্টিপ্লাই করলে কত পাবে তুমি? মাল্টিপ্লাই করলে পাবে এখানে 150 প্লাস 800, তাহলে কত হবে? 950 ক্যালোরি। এই পুরো বরফটাকে গালাতে, মানে বরফ থেকে জলে কনভার্ট করতে 950 ক্যালোরি তাপ লাগবে। আমার এখন চেক করতে হবে এখানে যে গরম জল আছে, গরম জল কত? যে জলটা আছে, সরি এখানে পুরো গন্ডগোল হয়ে গেছে, একটা গন্ডগোল হয়ে গেছে। আমি কোশ্চেনটা ভুল করেছি। এখানে যে বরফ আছে, বরফের টেম্পারেচার 15 ডিগ্রি সেলসিয়াস না। এখানে যে বরফ আছে, বরফের টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস। সরি, এক্সট্রিমলি সরি, বরফের টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস। 15 ডিগ্রি সেলসিয়াসে আছে জল। আচ্ছা, তো এখানে এই জলটা, এই যে আইস আছে, এই আইসটা পুরোটা কিসে কনভার্ট হবে? আইসটা পুরোটা ওয়াটারে কনভার্ট হবে। পুরোটা ওয়াটারে কনভার্ট হতে পুরোটা ওয়াটারে কনভার্ট হয়ে এটা কত? 0 ডিগ্রি সেলসিয়াসে থাকবে যতক্ষণ না পর্যন্ত সবটা কনভার্ট হয়। তো এখানে যে তাপটা লাগবে আমাদের, সেই তাপের ক্যালকুলেশনটা ml দিয়ে করলেই হবে আমাদের। Q কত? Q ml। তো Q কত হবে? 800 ক্যালোরি। 800 ক্যালোরি হবে। 800 ক্যালোরি তাপ লাগবে পুরো বরফটাকে গলিয়ে জলে পরিণত করতে। তো আমার দেখতে হবে এখানে গরম কি আছে? এখানে জল তো গরম, জলের টেম্পারেচার কত? 15 ডিগ্রি সেলসিয়াস। তো এই জলটা পুরো বরফটাকে গালাতে পারবে কিনা তা আমরা চেক করব। তো এই জলটা পুরো বরফটাকে গালাতে পারবে কিনা এটা চেক করব। এবার এই জলটা কতটুকু হিট বরফকে দিতে পারবে সেটা আমরা চেক করব। তো এই জল যতটুকু হিট বরফকে দিতে পারবে, কতটুকু হিট দিতে পারবে? Q ms delta T।
এটা আমরা চেক মানে বার করব এমএস ডেল্টা টি ফর্মুলা দিয়ে। তো m কত এখানে, m তো 40, স্পেসিফিক s মানে স্পেসিফিক হিট অফ ওয়াটার, এটা কত হবে, এটা 1 হবে। আর ডেল্টা টি মানে কত, ধরো 15 থেকে 0 হলে 15, কত হবে মাল্টিপ্লাই করলে হবে 40 460 600 ক্যালোরি। শোনো, এইবার মেইন কনসেপ্টটা তুমি এখানে বুঝতে পারবে যে এটা অ্যাকচুয়ালি এত কিছু করার দরকার নেই, দেখিয়ে বোঝা যায় এগুলা। তুমি যখন হিট এন্ড টেম্পারেচার চ্যাপ্টারে এই ধরনের কোশ্চেন, এগুলাকে বলা হয় ক্যালোরি প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি। যখন এই ধরনের কোশ্চেন তুমি করতে করতে মানে 4-5টা 6টা কোশ্চেন তুমি করবে, এমন টাইপের কোশ্চেন তুমি করার পরে কোশ্চেন দেখলেই বুঝতে পারবে যে এখানে টেম্পারেচার আসলে আনসার 0 ডিগ্রি হবে, করার দরকারই নেই। কেন দেখো, কারণ বরফ বলতে তাপ লাগবে কত, 800 ক্যালোরি, কিন্তু এই পুরো জলটা 15 ডিগ্রি থেকে 0 ডিগ্রিতে আসতে কত কত তাপ রিলিজ করবে, 600 ক্যালোরি। তো জলটা যে তাপটা রিলিজ করবে বরফটাকে গলানোর জন্য, সেটা 600 ক্যালোরি, কিন্তু বরফের পুরোটা গলতে লাগবে 800 ক্যালোরি। তার মানে পুরো বরফ গলতে পারবে না। পুরো বরফ না গলে বরফের কিছু পার্ট গলবে, কিছু পার্ট বরফেই থাকবে। তো যেহেতু পুরোটা গলতে পারবে না, তাহলে টেম্পারেচার আর বাড়বে না। তাহলে বরফ জল মিক্স আপ থাকবে এবং তাদের টেম্পারেচার কত থাকবে, তাদের টেম্পারেচার 0 থাকবে, 0 থেকে আর বাড়তে পারবে না। কারণ 0 থেকে বাড়ার জন্য যতটুকু হিট দরকার ততটুকু হিট জল এখানে প্রোভাইড করতে পারবে না। কোশ্চেন নাম্বার 22, 1 গ্রাম বরফকে গালানোর জন্য 80 ক্যালোরি তাপ প্রয়োজন। এখন যেটা পড়েছিলাম যে হিট রিকোয়ার্ড টু মেল্ট এ 1 গ্রাম অফ আইস, 1 গ্রাম অফ আইস ইজ 80 ক্যালোরি। একজন ব্যক্তি 1 মিনিটে 60 গ্রাম বরফকে চিবিয়ে গলালে তার ক্ষমতা কত হবে? বরফকে চিবিয়ে গালিয়ে দেবে সে, কি করবে? তো এখানে ক্ষমতা বার করতে হবে। ক্ষমতা ইকুয়াল টু এনার্জি বাই টাইম, পাওয়ার ইকুয়াল টু এনার্জি বাই টাইম, এটা হচ্ছে বেসিক ফর্মুলা। তো এনার্জি বলতে এখানে যে হিটটা, সেই হিটটাকে আমরা এনার্জি হিসেবে কাউন্ট করব। হিটটা এক ধরনের এনার্জি। তো এখানে কিউ ইকুয়াল টু কত হবে দেখো, এখানে কিউ ইকুয়াল টু হবে কত গ্রাম বরফ গলাবে সে, 60 গ্রাম বরফ। 1 গ্রাম বরফ গলাতে কতটুকু এনার্জি লাগবে, 80 ক্যালোরি। তো কত হবে, 4 6 দ্বারা 48, 480 ক্যালোরি, কত 4800 ক্যালোরি তাপ লাগবে। কত লাগবে, 4800 ক্যালোরি তাপ লাগবে। তো এখানে দেখো পাওয়ার কত হবে, 4800, নিচে টাইম কত লাগবে, টাইম বলেছে কত, 1 মিনিট, 1 মিনিট মানে 60 সেকেন্ড। এখন ব্যাপারটা হচ্ছে তুমি এখানে ইউনিট খেয়াল করো, এই যে ক্যালোরি বা গ্রাম এগুলা কিন্তু সিজিএস ইউনিট, আর আনসার দেওয়া আছে ওয়াটে, ডব্লিউ মানে ওয়াট। তো ওয়াট হচ্ছে একটা এসআই ইউনিট, তো এটাকে তোমার এসআই তে কনভার্ট করতে লাগবে। এসআই তে কনভার্ট করতে গেলে তোমার কি করতে লাগবে, এই রিলেশনটা তোমার জানতে লাগবে। 1 ক্যালোরি ইকুয়াল টু 4.2 জুলের সমান, এই সিজিএস থেকে এসআই তে কনভার্ট করার সিস্টেম। তো এখানে তোমার কি করতে হবে, 4.2 মাল্টিপ্লাই করতে লাগবে, 0 0 কাট অফ, 3 দিয়ে কাটলে কত হবে, 8 80 হবে। কত হবে, 80 ইনটু 4.2 মাল্টিপ্লাই করলে কত হবে, 4 8 32 এর 2, না সরি 8 2 16, 4 8 32 33, 336 ওয়াট। আনসার হবে কত, আনসার হবে অপশন সি রাইট আনসার, 336 ওয়াট। যে তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের পার সেলসিয়াস স্কেলের দ্বিগুণ হবে, the temperature on the Fahrenheit scale which will be double of the reading on the Celsius scale. সেলসিয়াস স্কেলে ডাবল হয়ে যাবে ফারেনহাইট স্কেলে। তো সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের মধ্যে রিলেশন হচ্ছে c/5 f - 32 বাই কত 9, এটা রিলেশন। বলছে ফারেনহাইট স্কেলের পার সেলসিয়াস স্কেলের ডাবল হবে, মানে ফারেনহাইট স্কেলে সেলসিয়াস স্কেলে যদি তাপমাত্রা x হয়, ফারেনহাইট স্কেলে কত হবে, 2x হবে। এরকম হচ্ছে ব্যাপারটা। ফারেনহাইট স্কেলে টেম্পারেচার সেলসিয়াস স্কেলে ডাবল হবে। তো সেলসিয়াস স্কেলে যদি x হয়, ফারেনহাইটে 2x হবে। ধরে নাও x আর 2x মাল্টিপ্লাই করো, এটা দিয়ে মাল্টিপ্লাই করো 10x মাইনাস কত হবে 0, 160 ইকুয়াল টু কত হবে 9x, x ইকুয়াল টু কত হবে 160। তো 160 ডিগ্রিতে 160 ডিগ্রি সেলসিয়াসে, মানে সেলসিয়াস স্কেলে 160 ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইট স্কেলে ডাবলের সমান হবে। তো তারপর দেখো কোশ্চেন নাম্বার 24,
এটা একটা সিম্পল একটা ডেফিনেশন বেস আনসার কোশ্চেন দিয়েছে। যে তাপমাত্রার নিচে কোনো যে গ্যাসকে চাপ বৃদ্ধির মাধ্যমে তরলে পরিণত করা যায় তা হলো the temperature below which a gas can be liquefied। গ্যাসকে লিকুইফাইড করা যায় মানে লিকুইডে কনভার্ট করা যায় প্রেসার অ্যাপ্লাই করে, তাকে প্রেসার বাড়িয়ে তা সেই টেম্পারেচারকে বলা হয় ক্রিটিক্যাল টেম্পারেচার বা সংকট কোণ। এটা তুমি যখন হিট চ্যাপ্টার পড়বে, হিট চ্যাপ্টারের মধ্যে গ্যাসের পার্টে এই টপিকটা আছে, এটা তোমার ওইখানে পড়তে লাগবে। আরেকটা দেখো এখানে নিউমেরিক্যাল দেওয়া আছে, এক কাপ চায়ের তাপমাত্রা 80 ডিগ্রি সেলসিয়াস। একদম সিম্পল কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারও এসছে এরকম টাইপের সেম কোশ্চেন এসছে প্রিভিয়াস ইয়ারও। সিম্পল কোশ্চেন, এই যে কোশ্চেনগুলো এগুলা সলভ করতে হয় নিউটনস ল অফ কুলিং নামে একটা ফর্মুলা আছে ওইটা দিয়ে। তো নিউটনস ল অফ কুলিং হচ্ছে T2 minus T1 by 2 equal to K into T1 plus T2 মানে TB minus TS এরকম ফর্মুলা। এটা হচ্ছে নিউটনস ল অফ কুলিং এর ফর্মুলা। মানে কোন একটা জিনিস, ধরো তুমি চা খাচ্ছ, তুমি চা যখন তুমি কাপে নেবে সেটা যত বেশি গরম থাকবে তত তাড়াতাড়ি ঠান্ডা হবে। এবার যত তার টেম্পারেচার কমতে থাকবে তার ঠান্ডা হওয়ার যে টাইমটা, ওই টাইমটা আস্তে আস্তে বাড়তে থাকবে। মানে আমি তোমাকে একটা एग्जांपल দিয়ে বোঝাচ্ছি ব্যাপারটা তুমি ফিল করতে পারবে। ধরো এক কাপ চা আছে, হ্যাঁ, এটা চায়ের টেম্পারেচার 80 ডিগ্রি সেলসিয়াস। তো 80 ডিগ্রি সেলসিয়াস থেকে আস্তে আস্তে ঠান্ডা হবে, এটা ঠান্ডা হয়ে ধরো 60 ডিগ্রি সেলসিয়াস হলো। 60 ডিগ্রি সেলসিয়াস হতে তার যদি টাইম লাগে ধরো 20 সেকেন্ড, 20 সেকেন্ড না, একটু বেশি হয়ে গেল, 1 মিনিট ধরো টাইম লাগলো কত, 1 মিনিট টাইম লাগলো 80 থেকে কত হতে 60 হতে, বা ধরো 3 মিনিট টাইম লাগলো 3 মিনিট। এবার সেম কত ডিগ্রি কমেছে, 20 ডিগ্রি সেলসিয়াস কমেছে। এবার 60 থেকে ধরো 40 ডিগ্রি সেলসিয়াস হবে, 40 ডিগ্রি সেলসিয়াস হতে টাইম কিন্তু আরো বেশি লাগবে। এবার এত তাড়াতাড়ি ঠান্ডা হবে না, এবার টাইম লাগবে ধরো তোমার 5 মিনিট, টাইম কিন্তু বেড়ে যাবে। এই যে সিস্টেমটা, এটাই নিউটন একটা ল এর আকারে দিয়েছেন, এটা বার করার জন্য, এক্সাক্ট ভ্যালু বার করার জন্য কত সময়ে কমবে, কত সময় টেম্পারেচার কমবে। তো এটাই আমরা করব এখানে, যে যত টেম্পারেচার যত বেশি থাকবে তো তার ডিফারেন্স হতে টাইম তত কম লাগবে, এরকম হচ্ছে লটা আর কি আছে। তার এখানে ফর্মুলা যদি করি আমরা, তাহলে এটা হচ্ছে ফর্মুলা T2 T1। মানে প্রথমে কি করলো, প্রথমে 80 থেকে কত হলো, প্রথমে 80 থেকে হয়ে গেল কত 60 ডিগ্রি সেলসিয়াস, হতে 1 মিনিট সময় নেই। আর টেম্পারেচার অফ সারাউন্ডিং, পরিবেশের তাপমাত্রা। এবার তোমার মনে রাখবা একটা, যেমন তুমি শীতের দিনে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, গরমের দিনে ঠান্ডা হতে টাইম বেশি নেয়, কারণ হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স। শীতের দিনে টেম্পারেচার কম থাকে, উইন্টারের টেম্পারেচার কম থাকে, তো টেম্পারেচার ডিফারেন্সটা যত বেশি হবে তত তাড়াতাড়ি ঠান্ডা হবে। আচ্ছা, এবার প্রথম কেসটা দেখো, প্রথমে ছিল কত 80, তো T2 এর জায়গায় লিখবো আমরা কত 80, T1 এর জায়গায় লিখবো আমরা 60, নিচে হবে 2, কে জায়গায় কে থাক কনস্ট্যান্ট টেম্পারেচার অফ বডি। তো বডি টেম্পারেচার 80 থেকে 60 হলো, 80 থেকে 60 হলে বডি টেম্পারেচার বার করার জন্য তোমার সিস্টেমটা হচ্ছে, এই বডি টেম্পারেচার বার করার সিস্টেমটা হচ্ছে T1 T2/2। TB মানে বডি টেম্পারেচার। তো তুমি 80 ও ধরবে না, 60 ও ধরবে না, তুমি ধরবে মাঝখানে 70 ডিগ্রি সেলসিয়াস। কত ধরবে 70, তার এই দুটার এভারেজ। তো 70 মাইনাস সারাউন্ডিং এর টেম্পারেচার কত 30। তো 20/2 হবে 10 ইকুয়াল টু k ইনটু কত হবে 40 হবে। ঠিক আছে, সবকিছু ঠিক আছে কিনা দেখো, k ইকুয়াল টু কত হবে 1 বাই, তাহলে 0 0 কাটা 1 বাই কত হবে 1/4 হবে। k এটা কনস্ট্যান্ট, k এর ভ্যালু কত আসলো 1/4, k এর ভ্যালু আসলো কত 1/4।
বুঝতে পারলে ব্যাপারটা? তারপরে দেখো আবার বলছে ও সরি সরি, এখানে নিচে 2 হবে না, সরি সরি সরি, একটা একটা ফর্মুলা, আমি ফর্মুলাটা হবে এরকম ভাবে, নিচে নিচে টি হবে, নিচে হবে টি, নিচে হবে টি 2 - টি 1 বাই টি হবে। হ্যাঁ, নিচে টি হবে, তাহলে এটা হবে এখানে উপরে হবে 80 - 20 বাই নিচে টাইম কত বলেছে 1 মিনিট, 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। তো সেকেন্ডে কনভার্ট করলে এখানে কত হবে, এটা এখানে হবে এটা 20/30, 20/60 মানে হবে কত, 20/60 মানে হবে 1/3। হুম, এদিকে হবে কত, এদিকে হবে 40, 40, তাহলে কে এর ভ্যালু কত, কে এর ভ্যালু এটা নিচে চলে আসলে কে এর ভ্যালু হবে 120, কে এর ভ্যালু এমন হবে, কে এর ভ্যালু হবে 1/120। হ্যাঁ, কে এর ভ্যালু এমন হবে। এবার দেখো আবার সেম কোশ্চেন বলেছে যে যে এবার 60 ডিগ্রি থেকে 50 হতে কত সময় লাগবে। এবার আবার সেম ফর্মুলা লাগাও তুমি, 60 ডিগ্রি থেকে কত হবে, 50 হবে, এবার কত সময় লাগবে, টাইম ধরো আমি টি ধরলাম, আর এখানে কনস্ট্যান্টের ভ্যালু কত, এবার 1/120, আর বডি টেম্পারেচার কত হবে, টিবি কত হবে, এবার 60 50 মিডলে কত হবে, 60 50 মিডলে হবে 55 মাইনাস সারাউন্ডিং এর টেম্পারেচার 30। তো 10/t ইকুয়াল টু কত হবে, 25/120, 5 জায়গাতে 2, 5 জায়গাতে 5, 5 জায়গাতে কত হবে, 24। তো টাইমের ভ্যালু কত হবে, 48 সেকেন্ড। কত হবে, 48 সেকেন্ড। আর একটা জিনিস মনে রাখবে, আমরা যে এই ফর্মুলা অ্যাপ্লাই করছি, এটার মাধ্যমে একুরেট ভ্যালু বেরোবে না, এটার মাধ্যমে অ্যাপ্রক্সিমেট ভ্যালু বেরোবে, মানে কাছাকাছি আনসার চলে আসবে। তো আমাদের এখানে আসলো 48, কিন্তু অপশনে কত আছে দেখো, অপশনে কাছাকাছি কত 50 আছে, 50 হবে কারেক্ট আনসার এখানে, ঠিক আছে, 50 হবে কারেক্ট আনসার। তো 25টা কোশ্চেন আমাদের হয়ে গেল। হুম, 25টা কোশ্চেন আমাদের হয়ে গেল। এগুলো এক্সপ্লেইন করে করতে একটু টাইমের দরকার, কারণ প্রত্যেকটা কোশ্চেনের সঙ্গে আলাদা আলাদা কনসেপ্ট জড়িত। নেক্সট আজকে এতটুকুই থাকবে আমাদের ক্লাস, নেক্সট 25টা ক্লাস আমরা আরেকটা ক্লাসের মাধ্যমে করব। ঠিক আছে, তো তোমাদের কেমন লেগেছে ক্লাস অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমাদের পজিটিভ ফিডব্যাক পেলে আমি নেক্সট ক্লাস খুব তাড়াতাড়ি আবার আপলোড করে দেব। ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ, এবং প্রিপারেশন কিন্তু খুব ভালো করে তোমরা চালিয়ে যাও।